আর্টিকেল রাইটিংটা আমাদের যেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে আমরা জানি একেবারে প্রধান শক্তি হিসেবে কাজ করে। আর এছাড়া আমি এমনও দেখেছি অনেককে যারা কিনা এসইও শিখতে আসে, বাট একটা সার্টেন টাইমে তারা মানে এসইওর কাজ না করে তারা আর্টিকেল রাইটার হয়ে যায়, এমনও আছে, কেউ কেউ খেয়াল করেছি। এই জায়গাটাতে ইন্টারেস্ট বেড়ে যায় যারা ইংরেজিতে ভালো, এমন অনেকে আছে যে যারা শুধু আর্টিকেল রাইটিং নিয়েই কাজ করতে চায়। তো আর্টিকেল, আপনি যদি একজন ভালো মানের আর্টিকেল রাইটার হন, তাহলে আপনি যেটা করতে পারছেন, মার্কেট প্লেসে তো অবশ্যই কাজ আছে, এছাড়া মার্কেট প্লেসগুলি ছাড়াও আরও কিছু বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই সকল সাইটগুলিতে আপনি আর্টিকেল সেল করতে পারেন। যেমন আর্টিকেল এই ল্যাপটপটা তো ঠিক আছে, আমি সকালেও ক্লাস নিয়েছিলাম মনে হয়। আচ্ছা, তো আর্টিকেল সেল করার জন্য বেশ কিছু আছে, সাইট আছে, বেস্ট আর্টিকেল কি বলে, এভাবে দিলে অনেকগুলি সাইট চলে আসবে। তো এর মধ্যে আর্টিকেল টেলার নামে একটা সাইট আছে, ওই সাইটটাতেও আমরা চাইলে আর্টিকেল বিভিন্ন প্রাইসে সেল করা যায়, ঠিক আছে। তো বিভিন্ন রেঞ্জের মধ্যে থাকে, ওটা কোয়ালিটি থাকে। এখন সেটা পরে আসতেছে, আগে আর্টিকেলের জায়গাটাতে আমরা যাই, যে আর্টিকেলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তো আর্টিকেলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যের মধ্যে যেমন আছে যে একটা আর্টিকেল যেখানে কিনা হেডিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। তো একটা আর্টিকেলের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, হেডিংটাতে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখানে বেশ কিছু পিডিএফ এর লিঙ্ক দিয়েছি আমি, চয়ন করতে সবগুলিতেই যাই। তো আর্টিকেলটার টাইটেলটা যতটা এঙ্গেজিং হবে, স্বাভাবিকভাবেই আমাদের যেটা হবে, ভিজিটরকে আমরা মানে ইজিলি গ্র্যাব করতে পারবো। তো যেটা করতে হয়, একটা ইফেক্টিভ আর্টিকেলের ক্ষেত্রে হেডিংয়ে কিছু শব্দ আছে, যে শব্দগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এটা খুব এঙ্গেজিং হয়। চলুন আমরা একটু দেখি। যেমন ধরেন কিছু শব্দ আছে যে শব্দগুলো খুব আই ক্যাচিং হয়, অ্যাকশন ওয়ার্ড থাকতে পারে, কিছু ইফেক্টিভ হেডলাইন্স থাকে, এরকম এই শব্দ চয়নের ক্ষেত্রে এখান থেকে যে শব্দগুলো আছে বা এখানে দেয়া আছে, মানে আপনার টাইটেলটা কোন টাইপের হওয়া উচিত। তো এই ব্যাপারগুলো যদি একটু পুরোটা যদি আপনি দেখে নেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা হবে, এই শব্দগুলো যদি রাখতে পারেন সোজা কথা আপনার টাইটেলটাতে, তাহলে এটা খুব ইফেক্টিভ হবে, ঠিক আছে। এছাড়া আপনি যখন আর্টিকেলের একটা টাইটেল লিখবেন, তো টাইটেল লেখার ক্ষেত্রে এইখানে আর্টিকেলের টাইটেল আর এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এগুলি সবগুলো আমরা পড়বো না, জাস্ট এক দুইটা পড়ি আর কি। যে আপনার টাইটেলটা যখন আপনি লিখবেন, তো নিজেকে আপনি প্রশ্ন করা উচিত যে এই এখানকার যে বেশ কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি কিছু কিছু প্রশ্নের উত্তর আপনার পাওয়া যায় কিনা। যেমন ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন, তো আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আচ্ছা, আমি যে টাইটেলটা লিখছি, ইজ ইট স্পেসিফিক, আমি এটা কি কোনো স্পেসিফিক জিনিসটি আমি লিখছি, ইয়েস অর নো, নিজেকে প্রশ্ন করুন, ঠিক আছে। তারপর যেমন ধরেন, ডাজ ইট অফার এ সলিউশন, আমি যে জিনিসটা লিখতেছি এটা দিয়ে কি কোনো ধরনের সলিউশন আসে, হ্যাঁ। তো
মানে এইখানে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা গ্রুপে দিব। তো আপনি নিজেকে একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে এই ব্যাপারগুলো দিয়ে আপনি সব ক্ষেত্রে তো আর আপনার মিলবে না, অধিকাংশ ক্ষেত্রে মিলবে। তো এই বিষয়গুলো আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এই ব্যাপারগুলো কি আমার আর্টিকেলের কনসেপ্টের মধ্যে টাইটেলে আসে কিনা, যায় কিনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস যদি আসে সেক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? এমন হতে পারে কোনো টাইটেল আপনি লিখছেন, কোনো কিছু লিখছেন, বাট এটা স্পেসিফিক না। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনি একটা আর্টিকেল লিখছেন, কথা ঠিক আছে, ধরেন একটা আর্টিকেল লিখছেন ব্যাক পেন নিয়ে একটা আর্টিকেল লিখবেন, তো টাইটেলে তো ব্যাক পেন থাকবেই। এখন ধরেন আপনি লিখলেন যে হাউ টু কিউর ব্যাক পেন, ঠিক আছে? এখন আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা হাউ টু কিউর ব্যাক পেইন এটা কি স্পেসিফিক? তখন আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা হাউ টু ব্যাক পেইন ইন কি বলে ওভার 50। হ্যাঁ, তাহলে স্পেসিফিক হয়ে গেল না যে 50 বছর বয়সের অধিক যারা আছে তাদের ক্ষেত্রে সলিউশনটা যত স্পেসিফিক হবে তত ভালো। তো এইভাবে নিজেকে প্রশ্ন করবেন এই ব্যাপারগুলো দিয়ে, তাহলে আপনি দেখবেন যে আপনার মানে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমি কিছু টুল ইউজ করবো যে টুলগুলি আপনাকে চমৎকারভাবে সাহায্য করবে কাজগুলি করতে। তো এখানে আপনি যেটা করবেন, আপনার কিওয়ার্ডটা লিখবেন। হ্যাঁ, contentforest.com ইন্ডিকেটর লিঙ্ক গ্রুপে দিয়ে দিব। তো এখানে লিখে ফর এক্সাম্পল ধরেন আমরা লিখছি এখানে লিঙ্ক বিল্ডিং, ধরেন কথা লিঙ্ক বিল্ডিং নিয়ে আমি আর কি একটা আর্টিকেল লিখবো, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, লিখে আমি জাস্ট এন্টার দিচ্ছি, ও আমাকে বেশ কিছু সাজেশন দিবে, ঠিক আছে? দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর সাজেশন দিয়েছে সে। 4 ways of making SEO link building service effective, এবং দেখেন এই যে ইফেক্টিভ শব্দটা কিন্তু ওখানে ছিল, খুঁজলে হয়তো বা পাবেন। তো এখান থেকে যেটা হবে অনেকগুলো সাজেশন দিবে, আপনি অনেকগুলো সাজেশনের মধ্য থেকে আপনি এখান থেকে আমার মনে হয় যে 10টা 15টা থেকে যদি টাইটেল একটা চুজ করেন যেটা আপনার কাছে মনে হয় যে না এটা তো এই টাইটেলটা হলে আমি ঢুকতাম, মানে নিজেকে আপনি এই জায়গাটাতে প্রতিস্থাপন করেন। তো অন্তত আশা রাখা যায় যে আপনি নিজে যে টাইটেলটা দিবেন তার চেয়ে অন্তত এখানে বেটার হবে, কারণ এখানে অপশন 10টা টাইটেল থেকে একটা টাইটেল আপনি নিচ্ছেন, আর আপনি নিশ্চয়ই যখন নিজে তৈরি করছেন তখন তো আর 10টা 15টা নিজের মন থেকে দিয়ে দিচ্ছেন। তো এই সাইটটা যেটা আপনাকে যেটা হেল্প করবে যে আপনার টাইটেলটা কত ক্যাচি হয়, আই ক্যাচি হয়, এঙ্গেজমেন্ট এখানে থাকতে পারে, সেই সাজেশনটা সে আপনাকে দিবে। তবে একটা কথা বলে রাখি, অবশ্যই এখানকার টাইটেল হুবহু কপি করবেন না, একটু চেঞ্জ করবেন। ওকে, একদম সেম টু সেম দিবেন না, কিন্তু একটু চেঞ্জ করবেন, হালকা পাতলা একটু চেঞ্জ করবেন। ওকে, আচ্ছা ধরেন ওয়েস অফ মেকিং আছে, আপনি ওয়েস অফ বিল্ডিং বা ওয়েস অফ ক্রিয়েটিং এসইও লিঙ্ক বিল্ডিং এরকম একটু চেঞ্জ করবেন আপনার মতো করে আইডিয়াটা জেনারেট করার জন্য, কারণ টাইটেল হচ্ছে একটা আর্টিকেলের জন্য একদম প্রধান অ্যাসেট। সিনোনিমগুলো চেঞ্জ করে দিন। হ্যাঁ, একটা শব্দকে আর কি সিনোনিমসটা বলাইতে পারেন, বা চেঞ্জ না করলে যেটা হয় কি এটা অনেক সময় চেঞ্জ করাটাই ভালো, কারণ চেঞ্জ না করলে যেটা হয় ধরেন আমি সার্চ দিলাম, হ্যাঁ এরকম ইউনিকনেসটা থাকে না, কারণ দেখা যাচ্ছে এই টুলটা আপনার মতো এরকম আরো অনেক লোকই তো ব্যবহার করতেছে, তাই না? ধরেন কথা লিঙ্ক বিল্ডিং নিয়ে আপনিও কাজ করতেছেন, এই টপিক নিয়ে আরো তো হাজার হাজার মানুষ কাজ করতেছে, তাদের মধ্যেও তো কেউ কেউ এই টুলটা হয়তো ব্যবহার করবে, তো সেও এই টাইটেলটা দিবে, তাহলে জিনিসটা ইউনিক হচ্ছে না। এই জন্য ইউনিক থাকার জন্য আমি জাস্ট এক দুটো শব্দ একটু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? স্যার এটা কি ফ্রি টুল? হ্যাঁ, এটা ফ্রি টুল, এটা ফ্রি টুল না, টাকা দিয়েও লাগবে, টাকা দিলে আর কি বেশি সুবিধা নিতে পারবেন আপনি, আপাতত আপনার প্রবলেম করবেন, আপনি ব্যবহার করে যেতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হেডিং চুজের ক্ষেত্রে আপনারা এটা করবেন, এটা আসলেই খুব কাজে দেয় জিনিসটা, আপনার টাইমটা সেভ করবে, আপনাকে কিন্তু অনেকক্ষণ ভাবতে হবে যে টাইটেলটা কি হবে, তো ওই সময়টা আপনাকে এটা খুব সেভ করে দিবে। ওকে ওকে, এরপর আমরা আরেকটা দিব, এটাও হেডিং অ্যানালাইজার। এখানেও ফর এক্সাম্পল লিঙ্ক বিল্ডিং লিখি, ঠিক আছে? ওকে, আমরা অ্যানালাইজ নাও ক্লিক করলাম, সে একটা এটা আরো চমৎকার, এটা যেটা করবে কি আপনাকে একদম স্কোর দিয়ে দিবে যে আপনার এই টাইটেলটার মানে কোয়ালিটি কেমন, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করি,
সরি এখানে পুরো এখানে শুধু কিওয়ার্ড দিলে হবে না, মানে আপনাকে আপনার যেটা আপনি অর্থাৎ এই টুলটা ইউজ করার পর দ্বিতীয় ওই টুলে চলে যাবেন হেডিং এ ফাইনালাইজ করার জন্য। ফর এক্সাম্পল আমি এটাকে নিলাম, হ্যাঁ, টাইটেলটা আপনি চিন্তা করলেন যে এটাই আমার টাইটেল সবচেয়ে বেস্ট হয় এই কয়টার মধ্যে, তখন এটাকে পুরোটাকে আপনি এখানে নিলেন, নেওয়ার পরে এখানে দিয়ে দিলেন, দিয়ে জাস্ট এখানে অ্যানালাইজ নাও দেন, তারপর সে একটা গ্রেড দিবে আপনাকে যে এটা এরকম একটা গ্রেড হয়, তো সে আপনাকে এরকম দিবে। তো এভাবে আপনি যেটা করতে পারেন, এখান থেকেও একটু হালকা ধাপাত্তার ধারণা নিতে পারেন বা একটু চেঞ্জ মডিফাই করে দেখেন তার স্কোরিংটা কেমন হয়। আচ্ছা, সব ক্ষেত্রে কিন্তু আবার এ হচ্ছে একটা মেশিন, কাজেই ওর ডিসিশনটাই সবসময় যে আপনি নেবেন তা না। এটা হচ্ছে আপনি একটা কনফিউশন থাকলে তখন আপনি এই কাজটা করতে পারেন। কিভাবে এটা রেট করে? ও এটা কিভাবে এটা করে? স্যার বি প্লাস এর এখানে যায় দেখেন আচ্ছা আচ্ছা, এখানে আমি বলি, ও হ্যাঁ ঠিক আছে, ও কিভাবে করে এখানে ঘটনা দেখেন, কমন আনকমন, অর্থাৎ কিছু শব্দ সে দেখে এখানে যে কিছু কি কমন শব্দ দিয়ে রেখেছে কিনা, এই কমন আনকমন ইউনিক কতখানি, ঠিক আছে। ও আর এই টুলটা অ্যাকচুয়ালি মূলত মানে ইউনিক কিনা সেটাই অ্যাকচুয়ালি সে মেজারমেন্টটা করে। তো এই ক্ষেত্রে আর কি সে কমন আনকমন এসবের ভিত্তিতে, তারপর কিছু শব্দ আছে ইমোশনাল ওয়ার্ড যদি থাকে তাহলে আপনাকে সেই স্কোরটা বেশি দিবে, ঠিক আছে। ইমোশনাল ওয়ার্ড থাকে কিছু থাকে অ্যাকশন ওয়ার্ড, যেমন ইমিডিয়েট, তারপর হচ্ছে প্রোভেন লেখা থাকে না, 5 প্রোভেন টিপস, তো এরকম কিছু ইমোশনাল, কিছু কল টু অ্যাকশন, এরকম ওয়ার্ডের ভিত্তিতে সে দেয়, ঠিক আছে। ওকে, তো এটা হ্যাঁ, এটার কাজটাই তো আপনার টুলটা আমি পরিচয় করে দিলাম। এখন আপনাকে ঘাটতে হবে, চেঞ্জ করবেন, আপনি একটু একটা শব্দ পরিবর্তন করবেন, সংযোজন করবেন, বিয়োজন করে দেখবেন কি হয় ঘটনাটা। এক সময় দেখা যাবে কোনো এক সময় আর আপনার টুল লাগবে না, এক সময় দেখা যাবে আপনি মানে নিজেই এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন যে আসলে একটা টাইটেলটা এটাই হওয়া উচিত। তখন আর টাইম সেভিং এর জন্য আমরা আপাতত এই টুলগুলি ব্যবহার করব, ঠিক আছে। স্যার স্কোর তো অবশ্যই বেশি হওয়া ভালো, কিন্তু মিনিমাম কত হলে আমরা করতে পারি? এখানে মিনিমাম যেটা আমি মনে করি, যেটা অ্যাটলিস্ট মানে 70-তে যদি যাওয়া যায় তাহলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আপাতত এটা কেটে দিচ্ছি। তো আমরা হেডিং এর জায়গাটাতে আমরা যেটা করলাম এই দুটো টুলের সাহায্য নিতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন, জি, সেটা হচ্ছে এখন আমরা এই টুলসটা দিয়ে দিচ্ছি, বা শুধু আর্টিকেল রাইটিং না, যে কোনো ক্ষেত্রে আমরা তো বিভিন্ন রকম টুলস ইউজ করছি, এখন এগুলো অ্যাক্টিভ বা রেসপন্সিভ, কিন্তু কিছুদিন পরে এগুলো যে আরো আপডেট কিছু আসবে, আমরা সেগুলোর ব্যাপারে কিভাবে জানবো? গুগলে কি আর্টিকেল অ্যানালাইজার বা এরকম কিছু লিখে সার্চ দিলে? হ্যাঁ, এগুলি দেখা যাবে নিত্য নতুন আরো ভালো ভালো সফটওয়্যার আসবে বা এটাই আপডেটেড হবে, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট আপনি এই যে যেমন আর্টিকেল অ্যানালাইজার লিখে সার্চ দিলে দেখবেন আরো ভালো কিছু পাবেন। আমি তো একটা দিলাম, আর হয়তো আরো এর চেয়ে ভালো পাবেন আপনি, ঠিক আছে। আপনি পাবেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। পেজের উপরের দিকেই থাকবে। হ্যাঁ, থাকবে। আচ্ছা, আমিও তো এটাকে গুগলের উপরে থেকেই পেয়েছি, তাই না। একটা রিভিউ ছিল, রিভিউ থেকে আমি এটা চেক করে দেখেছি, রিভিউর মধ্যে দেখেছি যে কয়টার মধ্যে আমি এটা দেখলাম যে এটা আছে, এইভাবে। ওকে, তাহলে আমরা হেডিং এর ক্ষেত্রে যেটা করতে পারি, এই প্রশ্নগুলো তো করতে পারি, অর্থাৎ যে 4টা জিনিস বললাম, এই 4টা জিনিসের ভিত্তিতে আমরা একটা হেডিং করবো। আপনার কাছে এখন মনে হতে পারে যে এটা এত জরুরি না, বাট হেডিংটা যে জরুরি একটা সময় আপনি বুঝতে পারবেন, যখন আপনার একটা সাইটে 100টা আর্টিকেল থাকবে, তখন দেখবেন যে ওখান থেকে মাত্র এঙ্গেজিং আর্টিকেল হচ্ছে মাত্র 5টা, তখন আপনি টের পাবেন যে আসলে হেডিংটা কতটা জরুরি। ওকে, এরপর আমরা যেটা করতে পারি, তো আর্টিকেলের আমি একটু আসলে অগোছালোভাবে বলতেছি আজকে, কারণ আমার ওই স্ক্রিপ্টগুলো সব এলোমেলো করা অবস্থায় আমি চলে এসেছি টাইমিংয়ের কারণে। তো যেটা করতে হবে আমাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে যেটা হবে, আমরা অনেক সময় দেখা যায় কি আর্টিকেল লেখার সময় আমরা যেটা করি কি, একটা পয়েন্ট নিয়ে শুরু করে সেটার অন্যদিকে চলে যাই, ঠিক আছে। তো যেটা আমাদের একটা আর্টিকেলের ক্ষেত্রে যেটা হয় কি, এটা অবশ্যই জিনিসটা ভালো হয় না, মানে যখন যে পয়েন্টটা ধরবো আমরা সেই পয়েন্টটা ওখানে এটা মানে ডিটেলসটা আমরা ওখানেই শেষ করব, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে একটা বিষয় নিয়ে বললো কিন্তু শেষের দিকে সে টাইটেলের সাথে আর মিলছে না, অন্য কথায় চলে গিয়েছে, প্রসঙ্গ চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটাতে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি যা লিখছিলাম সেই পয়েন্টে আছি কিনা, ঠিক আছে। সেই জায়গাটাতে অনেকের ভুল হয়।
কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলবো যে কিওয়ার্ড কন্টেন্টের ক্ষেত্রে যেটা হয় কিওয়ার্ডটা আপনাদের প্লেসমেন্টটাই সবচেয়ে জরুরি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কত 1507 না, তো কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয় আমাদের প্লেসমেন্টটা কোথায় কোথায় হবে আমরা আগেই গত ক্লাসেও জেনেছি, তারপরেও জানি কিওয়ার্ডটা আমার কোথায় কোথায় রাখতে হবে। অবশ্যই আমার ইউআরএল এ বা পারমালিঙ্কে রাখতে হবে, আমার টাইটেলে রাখতে হবে শুরুর দিকে, আমার হচ্ছে যেটা করতে হবে ফার্স্ট প্যারাগ্রাফে রাখতে হবে, লাস্ট প্যারাগ্রাফে রাখতে হবে, হেডিংগুলিতে রাখতে হবে, ইমেজ অল্টার ট্যাগে রাখতে হবে, ঠিক আছে, মেটা ডেসক্রিপশনে রাখতে হবে, ফোকাস কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে ওখানে রাখতে হবে। তো এটা একটু দেখে নেবেন, এটাও খুব জরুরি। একটা কন্টেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে যে কন্টেন্টে অবশ্যই একটা আউটবাউন্ড আপনার আর্টিকেলের ভিতরে এক বা একাধিক, তার বেশি প্রয়োজন নাই, একটা আউটবাউন্ড লিঙ্ক রাখতে হবে, ঠিক আছে, যেন ওই আর্টিকেল রিলেটেড একটা ট্রাস্টেড সাইট হয়, যেন সাইট না, একদম ট্রাস্টেড সাইট যেন হয়। এক্ষেত্রে ওটার পেজ অথরিটি বাড়ার একটা চান্স থাকবে। হ্যাঁ, যখন আপনি একটা ভালো অথরিটি সাইটের লিঙ্ক যখন আপনার আর্টিকেলে দিবেন সোর্স হিসেবে, মানে সোর্স বলতে অ্যাকচুয়ালি কি বলে রেফারেন্স হিসেবে যদি দিলেন, তাহলে যেটা হবে যখন গুগল এটা বুঝতে পারবে যে ও একটা অথরিটি সাইটকে যেহেতু একটা লিঙ্ক দিয়েছে, তাহলে সাইটটা মানে ট্রাস্টেড জিনিসটা আর কি, আপনার অথরিটি বাড়ার ক্ষেত্রে এটা হেল্প করবে। একটা আউটবাউন্ড লিঙ্ক দিতে পারেন, ট্রাস্টেড সাইট, যে টপিকস নিয়ে লিখছেন সেই টপিকস, কথার কথা আপনি সনি মোবাইলের একটা রিভিউ লিখছেন, ওই ক্ষেত্রে সনি লিঙ্ক দিয়ে দিলেন, সনি যেহেতু একটা ট্রাস্টেড একটা অনেক ভিজিটর। তারপর হচ্ছে যেটা করতে হবে, এখানেও বলতেছে যে কিছু মডিফায়ার আছে, মডিফায়ার যে বেস্ট গুড, যেটা আমরা একটু আগে ওখানে দেখলাম, মডিফায়ারগুলি আমরা টাইটেলে ব্যবহার করার কথা বলতেছে। তারপর যেটা হচ্ছে ওই যে ফার্স্ট প্যারাগ্রাফের কথা তো আমি বললামই, মাল্টিমিডিয়া অর্থাৎ যেটা ইমেজ ভিডিওতেও রাখতে বলতেছে, আর পারমালিঙ্কে রাখতে বলতেছে। আচ্ছা, তো এই কিওয়ার্ডের ক্ষেত্রে যে প্লেসমেন্টটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, একটা আর্টিকেল যত ভালোই হোক, যদি আপনার কিওয়ার্ড প্লেসমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এসইও অপটিমাইজড হবে না। আর এসইও অপটিমাইজড না হলে কিন্তু এটার ফলাফলটা আপনারা দেখেছেন ট্রাফিকের ক্ষেত্রে, দেখেছেন না? তো এটা মানে প্রবলেম হবে। আচ্ছা, এখন কিওয়ার্ডের ব্যাপারটা এখানে একটু বলি। এখন কিওয়ার্ডে যেটা হবে, কিওয়ার্ডের ডেন্সিটির একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই এই কাজটা কখনো করবেন না, আপনি কিওয়ার্ড ডেন্সিটির কথা মাথায় রেখে আর্টিকেল কখনোই লিখবেন না। আপনি আপনার মতো লিখে যাবেন, ঠিক আছে? যখনই আপনি ডেন্সিটির কথা চিন্তা করে লেখা শুরু করবেন, তখনই আর্টিকেলের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আপনি ভুলেই যান যে কিওয়ার্ড ডেন্সিটি বা এসইও এসব কিছু ভাবার দরকার নাই, আপনি আপনার মতো লিখে যাবেন, ঠিক আছে? যেভাবে লেখা যায় সেভাবে লিখে যাবেন, ভুলে যাবেন না যে আপনি এখন কোনো র্যাঙ্কিং করার জন্য কোনো কন্টেন্ট লিখছেন, একদম ইউনিক লিখে যাবেন। লেখার পরে এরপরে এডিট করবেন। হ্যাঁ, এডিট করবেন, যেটা করবেন, তো এডিটটা লাস্টে করবেন, বারে বারে করবেন না, ঠিক আছে? এক্ষেত্রে কনসেন্ট্রেশন নষ্ট আমি খেয়াল করেছি, এরকম হয় না। শেষে যা করে শেষে একবারে এসে ফুল করবেন। তো কিওয়ার্ডের এরপরে ডেন্সিটিতে শেষে আসবেন, ডেন্সিটিতে পরে আসবেন। ডেন্সিটিটা যেটা করবেন সেটা হচ্ছে আপনি আর্টিকেলে আপনি 1.5 থেকে 2% বেশি কিওয়ার্ড ডেন্সিটিতে যাওয়ার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? 1.5 থেকে 2% এর বেশি যাবেন না। যদি যান তাহলে ওয়ার্ডপ্রেস কিন্তু ওভার অপটিমাইজড একটা প্ল্যাটফর্ম, তখন দেখা যাবে কিওয়ার্ড ডেন্সিটি আপনি টেরও পাবেন না, এটা ডেন্সিটি অনেক বেড়ে যাবে। যেমন মেটা ট্যাগের কারণে ডেন্সিটি বেড়ে যাবে। তারপর আপনার যে সাইটে যে কমেন্ট যারা করবে, হ্যাঁ, কমেন্টেও যদি কেউ কিওয়ার্ডগুলি দেয়, ডেন্সিটি ব্রেক হয়ে যায়। মানে আপনি একটা সাজিয়েছেন, এত শব্দে এতবার লিখেছেন, কিওয়ার্ড ডেন্সিটা ব্রেক হওয়ার অনেক কারণ আছে। তারপর যেমন ধরেন আপনার একটা ক্যাটাগরিতেও কিন্তু কিওয়ার্ড রিলেটেড একটা ক্যাটাগরি থাকতে পারে না, তাহলে ওই পেজে ওটাও কিন্তু একটা ডেন্সিটির অংশের মধ্যে পড়তেছে। তো অনেক ব্যাপার আছে। তো এই জন্য আপনারা 1.5% রাখবেন বা ম্যাক্সিমাম 2% রাখবেন, এর বেশি রাখবেন না। আরো কম, এটা অ্যানালাইজ তো খুব সহজ।
আপনার এটা চেকারের অনেক টুল আছে, আর যেটা হয় কিছু করা লাগে না, এমএস অফিসে গিয়ে আপনার যখন আর্টিকেলটা লিখবেন ওখানে কন্ট্রোল এফ এ চাপ দিলেই তো আপনার কিওয়ার্ডটা বসাই দিলেই তো সে দেখাই দিবে যে এই শব্দটা কতবার হয়েছে, 500 ওয়ার্ডে কতবার, তাই না? এটা আলাদা টুলের কোনো প্রয়োজন নাই। তো আবারও বলছি, আর্টিকেলের ক্ষেত্রে কিওয়ার্ড প্লেসমেন্টটা খুব জরুরি ব্যাপার। আর হচ্ছে ডেনসিটির যে বিষয়টা, ডেনসিটিটা হচ্ছে এই লেভেলে রাখবেন। স্যার একটা কিওয়ার্ড মানে বারবার লেখা যাবে না। এখানেও একটা কথা আছে, দেখেন আমি এখানে লিখেছি যে ইউজ অফ কিওয়ার্ডস ইন কন্টেন্ট। এখানে ধরেন আপনি একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখলেন, 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখবেন এবং তার ডেনসিটি রাখবেন হচ্ছেন আপনি ধরেন 1.5% বা 2%। হ্যাঁ, তো যদিও ইউজড আপনাকে যেটা করবে এক্সাক্ট ওই কিওয়ার্ডটাই সে ডেনসিটিতে কাউন্ট করবে, এক্সাক্ট ওই কিওয়ার্ডটা, বাট আমরা ইউজডের কথা মানবো না এই ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজডের কথাটা ওইভাবে মানবো না। আমরা করবো কি, আমরা আমাদের মতো করে চিন্তা করব যে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেছি আর আমাদের কি ম্যাক্সিমাম 2% কিওয়ার্ড ডেনসিটি রাখবো। ওকে, তাহলে 2% কত হয় 1000-এর 20 বার। এখন তাহলে আপনি যেটা করবেন, যদি 20 বার ওই কিওয়ার্ডটা দেন তাহলেও এটা ওভার অপটিমাইজড হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, আমি কিন্তু বললাম যে 1.5 থেকে 2%, তো 2% ওভার অপটিমাইজ কিভাবে হয়ে গেল? ঘটনাটা হচ্ছে যে 20 বারও লেখার প্রয়োজন নাই। 20 বারের মধ্যে করবেন কি, এই জায়গাটাতেই স্ট্র্যাটেজিটা, যে 20 বার লিখবেন না, 20 বারের মধ্যে এখানে আপনি একটা ভাগ করবেন, একটা রেশিও করবেন যে 20 বারের মধ্যে আমি এই শব্দটার সিনোনিমস ব্যবহার করব। ধরেন আপনি 20% সিনোনিমস ইউজ করবেন, আপনি 20% এলএসআই কিওয়ার্ড ইউজ করবেন। এলএসআই তো বুঝেনি, তাই না? গাড়ি নিয়ে লিখছেন কার, তাহলে হবে টায়ার, মানে গাড়ির যন্ত্রাংশ, তো ওই রিলেটেড লিখবেন। গুগল এই জিনিসটা খুবই পছন্দ করে। ঠিক আছে, আর মজার ব্যাপার হচ্ছে আপনার আর্টিকেলে যদি এলএসআই টার্মগুলো থাকে এবং রিলেটেড সার্চ টার্ম, এই যে রিলেটেড সার্চ টার্ম দেখি, যেমন ধরেন কি ব্যাপার, রিলেটেড সার্চ দেখে না কেন? এখানে নিচে বেশ কিছু রিলেটেড টার্ম দেখা না নিচে এই জায়গাটাতে অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, এখন এই কিওয়ার্ডে হয়তো বা নাই, তো এরকম নিচে বেশ কিছু সাজেশন দেয়। তো এটাও আমি দেখেছি এটা খুব কাজে দেয়। আপনার আর্টিকেলটাতে যদি আপনি ওই নিচে যে বেশ কিছু সাজেশন দেয়, এখন উইন্ডোজ 7 লিখে যেগুলি কিওয়ার্ডে আর অনেক বেশি সার্চ ভলিউম থাকে ওগুলিতে সাধারণত সাজেশন আসে। ডায়াবেটিস দিয়েও ট্রাই করি। একটা শব্দ দিলে নাও আসতে পারে, এটাতে আসার কথা। একটা শব্দ না, আসলে মনে হয় ব্রাউজারে কোনো প্রবলেমের কারণে। যাই হোক, মানে এখানে নিচে রিলেটেড টার্ম আসে কিন্তু, হ্যাঁ অবশ্যই আসে, আর এরকম কিওয়ার্ডে তো থাকা আসেই। তো যাই হোক, নিচে রিলেটেড যে টার্মটা থাকবে আপনার 4-5 বা 8টা না 10টা থাকে, এই রিলেটেড টার্মগুলো আপনার কন্টেন্টে দিবেন। হ্যাঁ 10টা খেয়াল আসছে না কতগুলো, মেবি 10টা। তো এইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ওই 20টার মধ্যে রাখবেন। তো হবেটা কি, আপনার এই কন্টেন্টটা এবং ওগুলোকে আপনি ইয়াতে রাখবেন, ওই যে H3-তে রাখতে পারেন, H4-এ রাখতে পারেন। তখন হবে কি, যে আর্টিকেলটা মূল যে এক্সাক্ট যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডে তো এটা অপটিমাইজড আছেই। এছাড়া যখন দেখবে যে H3-তে তো ওই নিচে সার্চ ইঞ্জিনে যে রিলেটেড সার্চ থাকে ওইটার সাথে ম্যাচ হয়, তাহলে একসময় ক্ষেত্র বিশেষে দেখা যাবে কি ওইটা লিখে যদি কেউ সার্চ, তাহলে আপনার কন্টেন্টও চলে আসার সমূহ সম্ভাবনা থাকবে। ঠিক আছে, হ্যাঁ আমি এখানে আসেনি দেখে দেখাইতে পারতেছি না, জিনিসটা নিচে থাকে, এখানে রিলেটেড টার্ম থাকে। তো যেটা বলছিলাম, তো আপনার এই যে এখানে তাহলে আপনি মানে ভাগ করে নেবেন আপনার কিওয়ার্ডগুলোকে। কিছু পার্সেন্ট সিনোনিম দিলেন, ধরেন 20% সিনোনিম দিলেন, 20% এলএসআই টার্ম দিলেন। ঠিক আছে, যেমন এলএসআইটা কিভাবে বের করবেন, যেমন ধরেন না এটা না, সরি এটা না, এটা না,
আমার টুলটার নামটা আসলে খেয়াল আসছে না, মানে একটা টুল আছে ট্রেজারাস নাকি যেন, ওখানে লিখলে, হ্যাঁ এটাই, এখানে আপনি যে শব্দটা লিখবেন তার এলএসআই টার্মগুলি নিয়ে আসবে। যেমন ধরেন কার, হ্যাঁ কার লিখলাম, আচ্ছা দেখেন কারের সাথে কি আপনার মোটরের সম্পর্ক আছে না, তারপর আপনার ভেহিকেল আছে এখানে কোথাও, এই যে মেশিন ভেহিকেল এরকম আসবে অনেক কিছু, ঠিক আছে, কার রিলেটেড, এই যে কারের সাথে বাসের সম্পর্ক আছে, মানে যেগুলি দেখবেন একদম খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এই যে ভেহিকেল রিলেটেড অনেক আছে, তো যেগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট এলএসআই, হ্যাঁ সেইগুলো আপনার আর্টিকেলে ঘুরিয়ে ফিরে ছড়িয়ে দিবেন, আপনার কন্টেন্টটাতে ছড়িয়ে দিবেন। গুগল এই জিনিসটা খুবই পছন্দ করে ইদানিং, যে এই এলএসআই টার্ম, যেটা এলএসআই টার্ম না, এগুলি কারের এলএসআই কি, ভেহিকেল কি কারের এলএসআই হয় না, বাস, তারপরে মোটর, এগুলো কি শুধু সিনোনিমস লিখে গুগল সার্চ দিলে আসে না? আসতে পারে, মানে এটাও ভালো, এদেরও অনেক সাজেশন আছে। ট্রেজারাস, থিজারাস, ওকে। এখানে এসে জাস্ট আপনি যেটা করবেন, আপনার আর্টিকেল লেখা শেষ, এখন আপনি সিনোনিমস গুলোকে ছড়িয়ে দেবেন আর্টিকেলে, যে জায়গায়, মানে প্রথমে যখন আর্টিকেল লিখছিলেন তখন তো আপনি আপনার মতো শব্দ, ওই শব্দটাই দিয়েছিলেন, আপনার কিওয়ার্ডটাই দিয়েছিলেন, এরপরে আবার যখন এডিট করবেন তখনই এখান থেকে বেস্ট যে কিওয়ার্ডগুলো বা এলএসআই গুলো আছে একদম খুব মিলে এমনগুলো কন্টেন্টে রিপ্লেস করবেন, এডিট করবেন, ভিতরে কি এগুলি দিবেন, ঠিক আছে, তাহলে হবে কি। আর অবশ্যই যেটা বললাম যে রিলেটেড সার্চ, এইটা দিলে হয় কি, রিলেটেড সার্চগুলি যদি আপনি ইম্পর্টেন্ট জায়গাগুলিতে রাখেন, হেডিংগুলিতে রাখেন, তখন এক সময় এমন হবে যে রিলেটেড যেটা থাকবে ওটা দিয়েও যদি সার্চ দেয়, আপনার কন্টেন্টটা আসার একটা সম্ভাবনা থাকে। এবং আপনি দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন যে একই কিওয়ার্ড, মানে যেটা আপনি দেখবেন কি কিছু একটা লিখে এখানে সার্চ দিচ্ছেন, আবার যে সাইটটা এসেছে আবার এখানে রিলেটেড সার্চ দিলে ওই সাইটে আসতেছে। কেন আসতেছে? কারণ মানে এই ধরনের ক্ষেত্রে অনেক সময় এটা কাজে দেয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অর্থাৎ আমাদের কিওয়ার্ডগুলোকে এভাবে ছড়িয়ে দিব, মানে বিভক্ত করে দিব। তার মানে দেখেন 2% কিন্তু আসলে 2% রয় নাই, কিন্তু এটা কমে গিয়েছে না। এখন গুগলকে আমি 2%টা দিচ্ছি ওইভাবে। তারপর হচ্ছে হেডিং ট্যাগ হায়ারার্কিয়াল, এটা দ্বারা হচ্ছে আর কি হেডিং ট্যাগের একটা সিকোয়েন্সটা মেনটেন করা ভালো, যে H2 H3 এভাবে সিকোয়েন্সটা মেনটেন করা ভালো আমাদের এই ক্ষেত্রে। আচ্ছা, তো যেটা হয় সেটা হচ্ছে যে পোস্টকে আপনি যদি এঙ্গেজ করতে চান, সেক্ষেত্রে যেটা হয় আপনি যেটা করতে পারেন যে আপনার ওয়েবসাইটটাতে যদি সম্ভব হয় কোনো এডুকেটিভ অর ইন্সপায়ারিং যদি কোনো কিছু লেখা সম্ভব হয়, সব ক্ষেত্রে হয়তো বা সম্ভব হবে না সাইটের টপিক্সের ক্ষেত্রে, তো যদি সম্ভব হয় আপনি রিডারদেরকে মানে টিচিং রিলেটেড কোনো কিছু শেখানো যায় এমন কোনো কিছু আপনি এখানে দিবেন, বা ইন্সপায়ারিং কোনো কিছু দিবেন। তারপর হাউ টু টাইপের পোস্ট, মানে খুবই এটা এঙ্গেজমেন্ট হয় হাউ টু টাইপের পোস্ট, তো হাউ টু টাইপের পোস্টগুলি দিবেন সাইটে। হাউ টু রিলেটেড একটা ইয়ে ছিল আমার কাছে এখানে, আচ্ছা দেখছি আছে কিনা। তারপর যেটা হচ্ছে আর আর্টিকেলের ভিতরে যেটা হবে কিছু ইয়ার ব্যাপার আছে, ওই কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, ওটার পিছনে রেখেছি আমি। তো কন্টেন্টে যেটা হবে কি আপনি কিছু বিষয় আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে, যে আপনি কন্টেন্টের যেটা করবেন শুরুর দিকে বা শেষের দিকে আপনি কোশ্চেন থ্রো করতে পারেন। শেষের দিকে হলে তার মতামতটা নিলেন, এটাও করা যায়। তাকে কোশ্চেন থ্রো করবেন যে কন্টেন্টটা আপনি যেটা লিখেছেন এভাবে দিলেন যে আপনার কি ধারণা, আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন বিষয়টা এরকম ভাবে, ঠিক আছে, বা আপনার মতামত জানান, আমরা পরবর্তীতে আপনার এই বিষয়টাকে আমরা হাইলাইট করবো, এরকম ভাবে তাকে একটা কোশ্চেন করবেন। তো কোশ্চেনটা যেটা করবেন এই ক্ষেত্রে আপনি চলে যাবেন ইয়াহু আনসার্সে যাবেন। ইয়াহু আনসার্সে গেলে দেখবেন আপনার ওই টপিকস রিলেটেড অসংখ্য প্রশ্ন আছে, সেই সকল প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। তো
আমাদের টপিকটা ছিল যেন কি লিঙ্ক আচ্ছা। আর যারা দুর্বল আপনাদের মধ্যে, ইংরেজি লিখতে একেবারে জ্বর উঠে যায়, তাদের জন্য সমাধান আছে ক্লাসের শেষের দিকে। স্যার ইয়াহু অ্যান্সারে যাব, মানে কোনো ভিউয়ার ভিজিটর যখন কোশ্চেন করবে সেটা দেওয়ার জন্য। আমাদের কন্টেন্টটাকে অনেক সমৃদ্ধ করার জন্য আমরা আমাদের কন্টেন্টের, সেটা শুরুতে হতে পারে বা শেষে হলেই ভালো হয়, শেষে আপনি তাকে ওই যে বিষয় নিয়ে আপনি লিখেছেন আর্টিকেলটা, সেই বিষয় নিয়ে তাকে আবার প্রশ্ন করবেন, ঠিক আছে? তো যে প্রশ্নটা যে আপনি করবেন সেটা এমন হইতে পারে, সেটা কি প্রশ্ন করবেন সেটাও তো একটা কথা, তাই না? তো আপনি এখান থেকে যেটা করবেন, এই যে দেখেন মোস্ট আনসার, লিঙ্ক বিল্ডিং থেকে মোস্ট আনসারে ক্লিক করেছি, এখান থেকে দেখেন অনেক ধরনের প্রশ্ন আছে। তো এখান থেকে আপনি আশা করি 15-20টা প্রশ্ন দেখলে আপনার একটা ধারণা হবে যে কোন প্রশ্নটা আমি আমার কন্টেন্টে আমি এটাকে দিতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন যে কোন প্রশ্নটা দেওয়া যায়, ঠিক আছে? তারপর সেই প্রশ্নটা ওখানে দিবেন, আর সেই প্রশ্নের উত্তরটাও দিবেন। আর এখানে তো অসংখ্য উত্তর আছেই, সেই উত্তরটা আপনি টাইটেলে প্রশ্ন, টাইটেলে যদি প্রশ্ন দেওয়া যায়, কেউ দেয় টাইটেলে, কেউ প্রশ্ন দেয় যে যেমন হাউ টু দিয়ে প্রশ্ন করলেই তো ওটা প্রশ্নই হয়ে যায়, তাই না? সেটাও করা যায়। তো যদি প্রশ্ন টাইটেলটা না হয়, সেক্ষেত্রে আমরা ভিতরে প্রশ্নটা আমরা দিতে পারি। এক্ষেত্রে ইয়াহু আনসার্স বা কোরা এগুলি থেকে আপনারা বেস্ট প্রশ্ন যেগুলি মোস্ট আনসার হয়েছে সেখান থেকে ভালো 1-2টা কোয়েশ্চেন আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? তো এমন কোন কোশ্চেন আছে যেগুলো মানে পোস্টের লাস্টে দিলে আপনি 4টা অপশন দিলেন, মানে যে পড়লো সে টিক দিল? হ্যাঁ, এরকমও অপশন আছে। এটার জন্য আপনার প্লাগইনস আছে, পুলিং সিস্টেম থাকে অনেক সময়, পুল প্লাগইন যেগুলো আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা ফেসবুকে আছে এরকম। তো এরকম প্রশ্ন আপনি এখান থেকে খুঁজে এখান থেকে আপনি আপনার কন্টেন্টে নিয়ে যাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যদি কোনো স্টোরি অথবা কেস স্টাডি যদি দেওয়া যায়, আপনারা খেয়াল করে দেখবেন আমরা নিজেরাও কিন্তু কেস স্টাডি পড়তে আমাদের খুব ভালো লাগে। আমরা যেমন ধরেন একজন কিভাবে সাকসেস হলো এসইওতে, এরকম কেস স্টাডি যদি দেওয়া যায় বা কোনো স্টোরি দেওয়া যায়, স্টোরি দিয়ে কোনো উদাহরণ দেওয়া যায় আপনাদের, তখন ওই ক্ষেত্রে এটা সুবিধা হয় আর্টিকেলটা। যেমন আমি একটা ক্লাস নিতে গেলে যখন একটা উদাহরণ টানি, তখন কিন্তু আপনাদের বুঝতে সহজ হয়। ঠিক এইভাবে কন্টেন্টে আপনারা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন সব সময়। সেই ক্ষেত্রে আর্টিকেলে যেটা করতে হবে, আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আর্টিকেলে এসইও ফ্রেন্ডলি করতে হলে আর্টিকেলে আপনারা যেটা হবে, ওই যে বুলেটস থাকে না এমএস ওয়ার্ডে বা অফিসে, আপনারা গেলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের বুলেট পয়েন্ট থাকে। তো এই যে এখানে আছে বুলেট পয়েন্ট, এগুলি বিভিন্ন ধরনের বুলেট পয়েন্ট আপনি ইউজ করতে পারেন, যেটা কিনা এই বুলেট পয়েন্টগুলি থাকলে সার্চ ইঞ্জিন এটাকে ইয়া করে, মানে এটা পছন্দ করে, ঠিক আছে? বিভিন্ন ধরনের বুলেট পয়েন্ট। আর আরেকটা যেটা করবেন, যে টেবিল অফ কন্টেন্ট বলে একটা কথা আছে, যে পুরো আর্টিকেলটারই উপরে টেবিল অফ কন্টেন্ট, মানে কি নিয়ে আলোচনা করছেন সেটা একটা এরকম কয়েকটা বুলেট পয়েন্টে সেগুলো উল্লেখ করে দিলেন। আর এই টেবিল অফ পয়েন্টের জন্য আসলে প্লাগইনসও আছে, একটা নামই তার টেবিল অফ পয়েন্ট। হ্যাঁ, তো সেই প্লাগইনসটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন কন্টেন্টের ক্ষেত্রে। আপনারা যদি বড় বড় সাইটে যান, দেখবেন কি যে কন্টেন্টের উপরে এরকম টেবিল অফ কন্টেন্ট থাকে এবং ওখানে ক্লিক করলে কন্টেন্টের নিচে চলে আসে, মানে লিঙ্ক কেবল হয়ে যায় এরকম। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার, আর্টিকেলে যেটা হবে, আপনারা পেসিভ ভয়েস, আমরা জানি অ্যাক্টিভ ভয়েস আর পেসিভ ভয়েস দুই ধরনের ভয়েস থাকে। তো যেটা পেসিভ ভয়েস আপনারা একদম অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সবসময় অ্যাক্টিভ ভয়েসে কথা বলা লিখবেন আর্টিকেলগুলো, অ্যাক্টিভ ভয়েসে, ওকে? অ্যাক্টিভ ভয়েসে, পেসিভ ভয়েসে না। পেসিভ ভয়েসগুলো একটু গুরুগম্ভীর হয়। এবং আপনারা আর্টিকেলে আপনারা জানেন যে যদি ধরেন আমার কাছে কেউ একটা আর্টিকেল নিয়ে আসে, তাহলে আমি তাৎক্ষণিকভাবে কীভাবে বলে দিব তাকে যে তার আর্টিকেলটার কোয়ালিটি লো, বা আপনি কীভাবে বলে দিবেন? তার কিছু বৈশিষ্ট্য আছে। তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ওই আর্টিকেলটাতে আমি দেখব যে কি পরিমাণ স্টপ ওয়ার্ডস আছে। স্টপ ওয়ার্ডসের কথা মনে আমি একদিন বলেছিলাম, তাই না? স্টপ ওয়ার্ডস কোনগুলো? স্টেপ, হ্যাঁ, প্রোনাউন, বিভিন্ন ধরনের প্রোনাউন, কনজাংশন,
বিভিন্ন ধরনের, জাস্ট নেটে গিয়ে সার্চ দেন বা আমি গ্রুপে দিয়ে দিব স্টপ ওয়ার্ডস। তো ওই শব্দগুলোকে যখন সার্চ ইঞ্জিন ক্রাউলার এসে দেখে যে এই শব্দগুলোই কন্টেন্টে বেশি, স্টপ ওয়ার্ড বেশি, প্রিপোজিশন, কনজাংশন, বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসগুলো, প্রোনাউন, এই শব্দগুলোকে সে কি করে অনেকটা এই সকল শব্দের প্রতি সে ব্লাইন্ড। তো এইসব শব্দকে সে খুব বেশি যখন মানে গুরুত্ব দেয় না, যে কন্টেন্টে থাকে ওটাকে সে থিন কন্টেন্ট মনে করে, আর থিন কন্টেন্ট এর কারণে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংটা একটু টাফ হয়ে যায়। ওকে, তো আপনারা যেটা করবেন, আপনারা স্টপ ওয়ার্ডস, তো যদি এক কথায় যদি কারো আর্টিকেল আপনি জাজ করতে চান তাহলে দুইটা জিনিস আমি বলে দেই, এই দুইটা জিনিস দেখলেই বলে দিতে পারবেন যে এই আর্টিকেলটা কোয়ালিটি কি। একটা হচ্ছে তার কন্টেন্টে স্টপ ওয়ার্ডসটা মানে কত বেশি ব্যবহার করেছে, আর দ্বিতীয় হচ্ছে তার ওখানে সে মানে যদি বেশিরভাগ সময় সে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স তো বুঝেন, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডগুলো তো হচ্ছে এন্ড অর বাট দিয়ে সংযুক্ত হয়, তাই না? আর কমপ্লেক্স গুলো কি হয়, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হয়। সাবঅর্ডিনেট ক্লজ মার্কার চিনেন তো সবাই? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কোনগুলো? আনলেস, আনটিল, হ্যাঁ এরকম, হ্যাঁ হুইচ, ডব্লিউএস দিয়ে যতগুলো শব্দ আছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স যে কন্টেন্টে বেশি থাকে সেই কন্টেন্টের আপনার কি বলে এটাকে ফ্লেশ রিডিং স্কোর কমে যায়। ওকে, ফ্লেশ রিডিং স্কোর কমে যায়। এখন আমি বলি জিনিসটা, এই জন্য আমাদের কি করতে হবে, মানে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা ইংলিশে এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব। ওকে, এখন মনে হয় কেউ কেউ চিন্তা করে গেছেন, আচ্ছা কেমনে করবো এই কাজটা? অবশ্যই না, সিম্পল হলো না। আপনি না মানে আপনি জোর করে তো আর সিম্পল সেন্টেন্স বানাবেন না, মানে যেটাকে ইজিলি বানানো যায়, যে কমপ্লেক্স সেন্টেন্সটাকে ইজিলি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা যায় সেটাকে আপনি সিম্পল সেন্টেন্সেই কনভার্ট করবেন। কোন জায়গাতে আর্টিকেল লিখতে গেলে প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়। আপনাকে তো বলা হচ্ছে না যে আপনি ব্যবহার করবেনই না, তাই না? একটা মাত্রা আছে না, একটা মানে একটা কম ব্যবহার করা, যতটা কম ব্যবহার করা যায়, বলা হয়নি যে ব্যবহারই করবেন না তা না, যতটা কম ব্যবহার করা যায়, ঠিক আছে? তো প্যাসিভ ভয়েস মানে একটা ভালো কোয়ালিটির কন্টেন্টে যেটা হবে, স্টপ ওয়ার্ডস কম ইউজ হবে, সেখানে প্যাসিভ ভয়েস কম ইউজ হবে, সেখানে কমপ্লেক্স সেন্টেন্স কম ব্যবহার হবে। আর ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েস বেশি ব্যবহার হবে, এখানে সিম্পল সেন্টেন্স ব্যবহার হবে, ঠিক আছে? তো আর যদি কেউ সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের সমস্যা হয়, ক্লাস 9-10 ইংলিশ বইটা একটু পড়ে নেবেন, তাইলেই দেখবেন যে ঠিক হয়ে যাবে সবকিছু। ওকে, এরপর আপনার কন্টেন্টে যেটা করব, আপনারা কিছু কন্টেন্টের মাঝে মাঝে এরকম কিছু শব্দ আছে যেটাকে আপনারা একটু নেটে সার্চ দিলেই হবে, বা আমি গ্রুপে দিয়ে দিতে পারবো। হুইসেল ওয়ার্ডস নামে কিছু শব্দ আছে, যেমন জেনারেলি, মোস্ট। তো এই হুইসেল শব্দগুলোকেও ওই আপনার সার্চ ইঞ্জিন করে কি ওই স্টপ ওয়ার্ডসের কাতারেই ওইভাবে রাখে। তো এই শব্দগুলোকেও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। হুইসেল ওয়ার্ডস আরও অনেকগুলি আছে, এগুলি চিনে রাখতে হবে আপনাকে। আমরা গ্রুপে দিব বা আপনারা সার্চ দিলেও হবে হুইসেল ওয়ার্ডস দিয়ে। স্যার এই শীটটা কি গ্রুপে দেওয়া আছে? না, এটা দেয়া নাই, এটা আমার এখানে হ্যাঁ দিয়ে দিব, আমি সব দিব। আমি তো আপনাদেরকে এরকম অপ্রস্তুত অবস্থায় দিতে চাচ্ছি না, আমি আরো সুন্দর ফরম্যাটে দিতে চাচ্ছি, ঠিক আছে? আরো ভালো করে দিতে চাচ্ছি, এখন তো এলোমেলো অবস্থায় আছে। আচ্ছা, যাই হোক, তারপর আপনার কন্টেন্টে আপনি সবসময় যেটা করবেন, ইউজার যে ভিজিটর যারা আছে, রিডার আছে, রিডারের সাথে সবসময় রিলেশন তৈরি করবেন। আর রিলেশন তৈরি করার জন্য সবসময় আই, উই, ইউ ব্যবহার করবেন। যদিও এটা প্রোনাউন, কিন্তু প্রোনাউন হইলেও এই ক্ষেত্রে আমরা যেটা করব, যেমন ধরেন আপনার একটা কোম্পানি আছে, হ্যাঁ, আপনার একটা কোম্পানি, ধরেন লিঙ্ক বিল্ডিং বা এসইওর একটা ফার্ম আছে আপনার। ওকে, এখন আপনি কি করছেন, এসইও রিলেটেড একটা টিপস দিলেন। এখন যখন আপনি লিখবেন, উই লিখবেন, ওই উইয়ের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে ওই ভিজিটরকেও, এমনভাবে লিখবেন যে মানে যে পড়তেছে, ধরেন এভাবে লিখলেন, চলুন আমরা সবাই এখন থেকে এই রুলসটা ফলো করি। তার মানে কি, ইয়েস, এখন এখানের মধ্যে ওই উনারাও আছে আবার আমিও আছি, তাই না? মানে এমন ভাবে, এই জন্য আই উইটা, মানে এগুলোর এই আই উই দিলে বারবার আপনি যখন দেখবেন যে আপনি কথাটা থাকবে আপনার আর্টিকেলে, আপনাকে মনে হবে কি আপনাকেই বলা হচ্ছে, ঠিক আছে?
আর যদি মানে এগুলির খুব সুন্দর উদাহরণ আছে আমার কাছে, তাহলে আর এই জিনিসটা আরো বুঝতেন ভালো যে মানে এই শব্দগুলো আমি উদাহরণ সহ দিব আপনাদের। জাস্ট এতটুকু মনে রাখেন যে আই, উই, ইউ এগুলি ব্যবহার করলে যেটা হয়, এটা কন্টেন্টটা খুব গ্র্যাবিং কন্টেন্ট হয়। ওকে, যেমন ধরেন আমি বলছি ওনাকে ভালো দেখাচ্ছে, আর আমি যদি বললাম আপনাকে ভালো দেখাচ্ছে, তাহলে জিনিসটা মানে তাকে স্পেসিফাইড করলাম, তাকে আকর্ষণ করলাম, আর তাকে মানে, তো এই জন্য এই শব্দগুলো আপনারা কন্টেন্টে ব্যবহার করার চেষ্টা করবেন। ইউজ এক্সাম্পলস, ওই যে বললাম এক্সাম্পল বেশি এক্সাম্পল ব্যবহার করবেন। শর্ট সেন্টেন্স ব্যবহার করবেন। অ্যাক্টিভ সেন্টেন্স ইউজ করলে তো সেটা শর্ট সেন্টেন্স হয়, শর্ট সেন্টেন্স ইউজ করব। তারপর যেটা করব আমরা কিছু সাইন পোস্ট ইউজ করব। হ্যাঁ, আমাদের কন্টেন্টে কিছু লিঙ্কিং ওয়ার্ড আর মেজর সাইন পোস্ট আমরা ব্যবহার করব। সাইন পোস্টেরও একটা লিস্ট আছে, বিশাল লিস্ট আছে, তার মধ্যে কয়েকটা আমি দিলাম। সাইন পোস্ট আমি বলি কিভাবে, অর্থাৎ আপনার কন্টেন্টে খেয়াল করেন যে জিনিসটা বলতে চাচ্ছি, সাইন পোস্ট বলতে এই শব্দটা থাকতে হবে তা না। সাইন পোস্টটা হচ্ছে ডিরেকশন দেওয়া হচ্ছে। ধরেন রান্না করবেন, রান্না করার একটা গাইড দিবেন, তাহলে তখন কি বলবেন যে এটার উদ্দেশ্য কি, তারপর লিখলেন এটা করতে হলে কি কি প্রয়োজন, ঠিক আছে, তারপর এটা করতে হলে কোন কোন জিনিসগুলো একদম বেশি জরুরি, মানে একটা ডিরেকশন, তারপর শেষে একটা কনক্লুশন, এইগুলোকে বলে সাইন পোস্ট। গুগলে গিয়ে জাস্ট লিখবেন যে মেজর সাইন পোস্ট, ঠিক আছে। সাইন পোস্টগুলো হচ্ছে যে আপনার আর্টিকেলের ভিতরে সেটা কি, যে তাকে নির্দেশিকা দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম। এইটা না যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, তা না, কিন্তু সাইন পোস্ট হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন তার উদ্দেশ্য, তারপরে হচ্ছে ধরেন সেটার কি বলে গঠনগত তার বর্ণনা দিলেন, তারপর দিলেন ধরেন মেইন পয়েন্টগুলি দিলেন, ডিরেকশন দিলেন, এই ব্যাপারগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে এটা শুরুতে রাখা উচিত ছিল, স্টার্ট বোল্ডলি। বোল্ডলি মানে কি মোটা, মানে মোটা করে না। বোল্ডলি মানে হচ্ছে একটু তাকে কি বলে এটাকে, তাকে অবাক করে। কিভাবে অবাক করে? ধরেন আপনি বেলি ফ্যাট অথবা স্টোমাক আলসার, এরকম একটা, বা স্মোকিং নিয়ে আপনি একটা আর্টিকেল লিখতেছেন। শুরুতেই আর্টিকেলটা, আচ্ছা কি লিখবেন একজন বলেন তো, স্মোকিং নিয়ে আর্টিকেল, আপনি বলেন স্মোকিং নিয়ে আর্টিকেল লিখলে কি শুরুটা কিভাবে করবেন? ইনস্ট্যান্ট বলেন, যা মাথায় আসে তাই বলেন। মানে ক্যান্সারের কারণ এটা দেয়া যায় স্যার। হ্যাঁ, মানে শুরুটা কি হবে? দেশে অনেক আমি বলবো বলেন। Smoking is a very dangerous habit. আচ্ছা আচ্ছা, স্মোকিং ইজ এ, আচ্ছা একটা লাইনই বলেন, বেশি বলা। স্মোকিং কিলস। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা যেটা করব, আমরা যে টপিকসটা নিয়ে লিখবো সেটা হচ্ছে, জি Smoking is injurious to health. আচ্ছা ঠিক আছে, উনি বলেছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আপনি বলেছেন কি Smoking is a very dangerous habit. ভেরি ডেঞ্জারাস। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু বলতে চেয়েছিলেন? ক্যান্সার, হ্যাঁ, ক্যান্সারের কারণ। ক্যান্সারের কারণ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, জানি সবাই এভাবেই লিখবে। এটা হচ্ছে একটু আকর্ষিত করতে হবে। আমি বলি ধরেন স্মোকিং যে একটা ডেঞ্জারাস, সবাই জানে। এটা সবাই জানি, সে জানে বিধায় সে এটা দেখতে এসেছে। তারপর আপনি কি বললেন, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট নাকি কি জানো? Smoking is a very dangerous habit. হ্যাঁ, ওই ডেঞ্জারাস, তারপরে ইনজুরিয়াস ফর হেলথ, হ্যাঁ এগুলি মাইন্ড করবেন না, এটা আমরা মানে জেনারেল। আপনি স্টার্টিংটা এইভাবে করবেন যে আপনি যদি স্মোকার হন, তাহলে আপনি তাদের মধ্যে একজন যারা এত বছর বয়সের মধ্যে মারা যায়, তাকে বিভ্রান্ত করে দিবেন। মানে সে হচ্ছে গিয়ে পড়তেই হবে, সে করে তুলতে হবে। ইয়েস, হয় তাকে ডিমোটিভেট করে দিবেন মারাত্মক ভাবে, বা তাকে এইভাবে লিখবেন। অথবা এখানে আবার ব্যাপার আছে, এটা ডিপেন্ড করে কিসের উপরে। ধরেন একজন মহিলা মা হয়েছেন, তো এখন তাকে কি করতে হবে? তাকে আবার এইভাবে লিখলে হবে না, তাকে আবার লিখতে হবে ইয়ে দিয়ে, কি বলে, তার বাচ্চার জন্য একটা জিনিস প্রয়োজন। তাকে আমরা যেটা করব যে
আমরা বাচ্চার জন্য অথবা ধরেন কি বলবো ধরেন কোনো একজন আছে যারা কোনো কি করবে এটা ভাবতে হবে জিনিসটা, মানে ইন্সপায়ারিং কিছু আপনি 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 তাকে বলবেন, ঠিক আছে? কল্পনা মানে কল্পনার জগতে নিয়ে যান যে আপনার বাচ্চা যদি এইটা পড়ে তাহলে রানীর মতো লাগবে তাকে। এখন এখন ধরেন আপনি একটা কথার কথা একটা ড্রেস নিয়ে একটা আর্টিকেল লিখছেন, তখন তাকে ইমাজিনেশনে পাঠিয়ে দেন, ঠিক আছে? তো বাচনভঙ্গি ডিপেন্ড করে আসলে নিশের উপরে, ঠিক আছে? যদিও আমি আর্টিকেলের হ্যাঁ হ্যাঁ এখন যখন মানে দুই ক্যাটাগরির হয়, একটা হচ্ছে তাকে একেবারে মনমত করে দেওয়া, আরেকটা হচ্ছে তাকে একেবারে বেশের উপরে উঠে দেওয়া, ঠিক আছে? দুই রকম ভাবে আপনি করতে পারেন। তো স্টার্টটা হবে আপনার বোল্ডলি, যদি কোনো প্রবলেমেটিক কিছু হয় সেক্ষেত্রে আপনি বোল্ড ভাবে বলতে পারেন। এই যে যেমন বললাম যে স্মোকিং এর কথা, তো এরকম ভাবে আপনি দিতে পারেন। অথবা ধরেন আপনি একটা মোবাইল ফোন নিয়ে একটা ওয়েবসাইট কথার কথা আপনি এইভাবে দেন যে আপনি যদি একজন টিনেজার হন আর এই মোবাইলটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি স্মার্ট, মানে এখনকার সময় মোবাইল ফোন একজন এই ধরনের একটা স্মার্টফোন না থাকা একজন টিনেজারের মানে কি বলে সকল টিনেজারে এখন এটা ব্যবহার করছে। আর মানে তাকে এমনভাবে ইন্সপায়ারিং করেন যেন সে চিন্তা করে যে আমারও একটা মোবাইল দরকার, যেহেতু সব টিনেজাররা একটা স্মার্টফোন ব্যবহার করে, আমিও তো টিনেজার, তাহলে আমারও উচিত। হ্যাঁ, এগুলি এরকম ব্যাপার অনেক। হ্যাঁ, আচ্ছা, ওকে। আর ছবিতে যেটা আমরা জানি একটা ছবি কি হয়, 1000টা শব্দের সমান একটা ছবি। তো ছবি নির্বাচনের ক্ষেত্রে আপনারা আমার মতে অনেক বেশি সময় নেন, কোনো সমস্যা নেই, বাট ছবিটা খুবই চমৎকার ছবি আপনারা ব্যবহার করেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আপনারা যেটা করতে পারেন ইনফরমেটিভ যদি কোনো আর্টিকেল হয় সেক্ষেত্রে চার্ট, ডায়াগ্রাম এসব ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি চার্ট ডায়াগ্রাম পাবেন কোথায়, তাই না? ওকে, চার্ট ডায়াগ্রাম আমাদের কাছে আছে। Flowchart নাকি, সরি। স্যার ইম্পর্টেন্ট বিষয়গুলো মানে বোল্ড করলে কেমন হয় আর্টিকেলে? হ্যাঁ, আমরা সব ক্ষেত্রে বোল্ড করব না, আমরা বোল্ড করব হচ্ছে আমাদের এই ইম্পর্টেন্ট আর্টিকেল বলতে আমাদের যে কিওয়ার্ডগুলোকে আমরা কিছু কিছু ক্ষেত্রে বোল্ড করতে পারি, আইটালিক করতে পারি। ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো। হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, গুগলের একটা টুলস আছে যেটা হচ্ছে আপনার যেটা করতে হবে চার্ট, ডায়াগ্রাম ইত্যাদি তৈরি করা যায়। ড্রপবক্স গুগলের কি না? না, গুগল এটা আমি বলতে পারছি না আসলে। গুগল এমএস অফিসের যে চার্টের অপশনগুলো আছে টুলসের মাধ্যমে ওখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, টুলসের মাধ্যমে টুলস, আর্টিকেলে লেখার কৌশলটা। হ্যাঁ, আমি সবগুলি দেখাবো আস্তে আস্তে কিছু কিছু জিনিস সেন্টেন্সকে বিভিন্ন ভাবে করা। দেখি, এটা ওইরকম নাই আপনার কাছে আপাতত। আচ্ছা, একটা টুল আছে, আমি সেদিন ঘাটতে ঘাটতে দেখলাম গুগলের, খুবই চমৎকার, মানে সে মানে পাই চার্ট বিভিন্ন মানে খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেয়। গুগলের প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট, লিঙ্কটা খেয়াল আসছে না, আমি দেখি আমার পিসি থেকে আমি আপনাদেরকে শেয়ার করব। এটা বেশি পছন্দ হয়নি আমার কাছে জিনিসটা, সেটা খুবই সুন্দর ডায়াগ্রাম তৈরি করে দেয়, ঠিক আছে? গুগল পেইন্ট, ইয়েস, থ্যাংক ইউ, আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, ওনার জন্য একটা ছোট্ট হাততালি মনে করিয়ে দেওয়ার জন্য। ওকে, তো গুগল পেইন্টে গেলে আপনারা যেটা করতে পারবেন, কোথায় গুগল পেইন্টটা? সত্যিকার বিজ্ঞানের রয়েছে, আমি আসলে ঠিক আছে এটা না, এটা না, ব্যাকে দেখতে হবে। হ্যাঁ, গুগল পেইন্টই হবে, আমি সেদিন দেখেছিলাম, কিন্তু ওটা নিচে মানে টাক্স মানে ব্রাউজারে
হ্যাঁ হ্যাঁ বুকমার্ক বাটন। বুকমার্কের এখানে অ্যাপস যেন কোথায়, অ্যাপস অ্যাপস কোথায় ফটো পাচ্ছি না। আরো জাস্ট ক্লিক করেন গুগল পেইন্টেই দেখেছি, বাট আমার স্যার আপনি এখন তো গুগল ওই যে chrome.com-টা জানেন এটা তো অন্য জিনিস, এটা ব্রাউজারের জন্য আছে, গুগলের এরকম একটা আছে, ঠিক আছে। এটা তো কি আসতেছে, কার ড্রাইভিং, মোবাইলের জন্য আসছে পেইন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপস এন্ড গুগল প্লে। এটা গুগল ড্রাইভে পাবেন। একটা ফাইল ওপেন করতে গেলে ওপেন হইতে এরকম স্যার আগে যে পিকে ওরকম নাকি এরকম। এটা গ্রাফিক্স। আচ্ছা ঠিক আছে, আমার এই মুহূর্তে ওটার লিঙ্কটা খেয়াল আসছে না। এরকমই হবে, গুগল পেইন্টেরই হবে। আমি সেদিন নিজেই তৈরি করলাম, খুবই চমৎকার দেখলাম যে ইয়া হয়ে যায়। তো ওটা ব্যবহার করে যাবে, আমরা শেয়ার করবো ইনশাল্লাহ লিঙ্কে দিয়ে। তো ওই এই ধরনের চার্ট ডায়াগ্রাম বিভিন্ন সাইটে দেখেন যে থাকে, ওরাও কিন্তু আসলে এইভাবেই তৈরি করে। হ্যাঁ, ওরা কোনো ডিজাইনার দিয়ে কোনো কিছু আমার মনে হয় করা লাগে না তাদের। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার আমার যদি একটা সাইট থাকে, সেই একটা সাইটে তো অনেকগুলো আর্টিকেল থাকতে পারে, জি কিন্তু আমি যেমন হাউ টু লস বডি ফ্যাট এটা নিয়ে আমি এসইও করলাম। এটা করার কারণে দেখা গেল যে আমার সাইটটা বলে গেল। কিন্তু যদি সাইটটা হেলথ রিলেটেড হয়, যে অনেকগুলো, যেমন আমি অনেকগুলো বিষয় সম্পর্কে লিখি, হুম। তখন আমি যখন এসইও করব তখন কি প্রত্যেকটা আর্টিকেলের জন্য আমরা কিভাবে এসইওর এটাকে নিব? প্রতিটা আর্টিকেলের জন্য, জি প্রতিটা আর্টিকেলের জন্য যেটা আমরা যে কালকে যেটা করলাম অন পেজ অপটিমাইজ করা, আমরা যেটা যদি আপনি মানে কোয়াকটা ইউজ করেন সেক্ষেত্রে মানে যে গ্রিন সিগন্যাল হওয়ার জন্য যা যা করা লাগে ওইটাই অ্যাকচুয়ালি অপটিমাইজেশনটাও। স্যার আমি একটু বলে বলি, যদি আমার একটা হেলথ রিলেটেড সাইট থাকে, জি আমি এখানে প্রথমত হার্ট নিয়ে কোনো আর্টিকেল থাকলো, হ্যাঁ আবার এখানে হিউম্যান ব্রেন নিয়ে থাকলো, হ্যাঁ। বা চেস্ট নিয়ে থাকলো, হ্যাঁ। আবার দাঁত নিয়েও থাকলো। হ্যাঁ সবই। এখন এটা আমরা কিভাবে মানে কোন আর্টিকেলের উপর নির্ভর করে মানে এসইওটা হবে? এটা কি শুধু অন পেজটা করলেই কি টপে যাওয়া যাবে? এখানে যেটা হচ্ছে আপনার যদি এরকম মানে নিচটা অনেক বড় হয়ে যাচ্ছে, হেলথ কিন্তু হেলথ ইন্ডাস্ট্রির মধ্যেই ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেকগুলি আলাদা আলাদা ভাগ আছে। তখন যেটা হবে, এটা আপনি যেটা করতে পারেন ক্যাটাগরি ওয়াইজ এসইও করতে পারেন আলাদাভাবে, অর্থাৎ ক্যাটাগরি পেজ যেগুলি আপনারা ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরিগুলিকে আলাদাভাবে অপটিমাইজ করলে আপনার ওই ক্যাটাগরিতে যতগুলো আছে আলাদা আলাদাভাবে ওগুলো মানে এসইওটা করতে হবে আলাদাভাবে। ইন্ডিভিজুয়াল পোস্ট তো করবেন, ওই ক্ষেত্রে আপনার ক্যাটাগরিটাকেও আপনার কি যত্ন নিতে হবে। এই ক্যাটাগরিগুলো পেজটা ওইটা কি ইচ্ছা করলে বাড়ানো বা কমানো যায়? হ্যাঁ বাড়ানো যায়। আপনার যদি এরকম এই যে ব্রেন, স্টোমাক আপনি বাড়াইতে পারবেন, তখন আলাদা আলাদা ক্যাটাগরিকে আপনি আলাদাভাবে অপটিমাইজড এসইও করবেন আলাদাভাবে ওগুলিকে, যেমনটা হোম পেজে করছেন সেভাবে আপনি ওগুলিকে আলাদা। কি ওয়েবসাইটের মধ্যেই তো পড়ে এই কাজটা, মানে কোনো ক্যাটাগরি বাড়ানো বা কমানো? হ্যাঁ ওইটা অনসাইটের মধ্যে পড়ে, ক্যাটাগরি বাড়ানো কমানোর ব্যাপারটা, ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল, জি প্রশ্নগুলো যদি একদম রিলিভেন্ট হয় তাহলে ভালো হয়, কারণ ভিডিও বায়ার যদি আমাকে আর্টিকেল একটা রাইটিং করতে দেয়, সেখানে আমি ওই কপিটা কি ধরেন 100টা সাইটে যদি আমাকে বলে হ্যাঁ কি করতে বায়ারের কাজটা, হ্যাঁ। সেটাকে আমি ওই একই জিনিসটা 100 জায়গায় দিতে পারবো লিঙ্ক করে? বায়ার আপনাকে আর্টিকেল দিবে নাকি মানে লিংক দিবে? টপিক যদি দেয় সেটা লিখে আমাকে যদি প্রচার করতে বলে, সেই আর্টিকেলটাকে আপনাকে লিখে দিয়ে দিবে না, আপনি আমি আর্টিকেল নিজে লিখবো। আপনি লিখবেন না? আচ্ছা আচ্ছা, এরকম কাজ নাই। মানে তাহলে তো আপনি আর্টিকেল রাইটার হলেন, তাই না? এখন আর্টিকেল লিখছেন, তাকে দিয়ে দিবেন আর্টিকেল, সমস্যা কি? তো ওই এক কপি কেউ সব জায়গায় দিতে পারবে? না না, ও এক কপি সব জায়গায় কেন দিবে? একই ধরনের বায়ার, দুজন বায়ার আর কি, উনি যেটা বুঝাইতে চাইছে, দুজন বায়ার ওনার কাছে ডায়াবেটিসের চাইছে, উনি একটাই দুজনকে দিতে পারবেন। এটা বলতে চাচ্ছেন? আমি এটা বলছি ওই বায়ার আমার কি কাজটা কি সব জায়গায় প্রচার করতে পারবে? মানে তারা একটা আর্টিকেল সব জায়গায় প্রচার করতে পারবে না, একটা এক জায়গায় সব জায়গায় প্রচার করতে পারবে, কিন্তু ওটা হতে হবে একটা লিংক, স্যার একটা লিংক। উনি তো পে করতেছে, আর ওটা তো আপনার জানা দরকার নেই, এটা কাকে দিতে না দিচ্ছে। ওইটা জিজ্ঞাসা করতে পারেন যে আপনি একই কাজ দুজন। এখানে একটা কথা বলি আমি, এখানে একটা কথা আছে। প্রথম উত্তরটা হচ্ছে যে না, আবার দ্বিতীয় উত্তর হচ্ছে হ্যাঁ। এটা অনেক প্রেস আছে। পেজটা আমি একটু বলি আপনাকে। ক্যানোনিকাল
ট্যাগ। ক্যানোনিক্যাল হচ্ছে, দেখানো হয়নি আপনাদেরকে গতকালকে ক্লাসে, যে আপনি আসলে টপিক্সের বাইরে চলে যাচ্ছি আমরা, তারপরেও বলি ক্যানোনিক্যাল ট্যাগ যে জিনিসটা, এটা হচ্ছে এসইও ইউএসটি। কালকে দেখলেন না যে আমরা নিচের দিকে এসে সবগুলো গ্রিন করলাম, তারই নিচে আর বেশ কিছু ট্যাব ছিল, কিন্তু ওখানে একটু ঘাটলে দেখা যাবে যে ক্যানোনিক্যাল নামে একটা অপশন আছে। তো ক্যানোনিক্যালে যদি আপনি লিঙ্ক দিয়ে দেন যে ওই কন্টেন্টটার মূল লিঙ্কটা, তাহলে 100টা সাইটে দিলেও সমস্যা নেই, বুঝতে পারছেন? কারণ ওই 100টা, ধরেন 100টার মধ্যে 99টাতেই ওই কন্টেন্ট দেয়া, কিন্তু সব ওই 99টা সবগুলিতে নিচে ক্যানোনিক্যাল ট্যাগে মূল কন্টেন্ট যে লিঙ্কটা ওইটা দেওয়া। তাইলে আপনার যেটা হবে, আপনার প্রশ্ন আমি উত্তরটা এইভাবে দিই। যেমন ধরেন একজন ব্লগার, দেখবেন কি লেখা থাকে তার মূল সাইটে ওই কন্টেন্টটা, আবার সে গিয়ে কি করতেছে যে একটা বড় জায়গাতেও এই আর্টিকেল দিচ্ছে, তাহলে একই আর্টিকেল দুটো হয়ে যাচ্ছে না? লেখে না যে আমার এই কন্টেন্টটি পূর্বে প্রকাশিত এখানে, এরকম আছে কিন্তু। তো ওই ক্ষেত্রে ডুপ্লিকেট হয় না? ওই ক্ষেত্রে যেটা হয় কি, যে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ আছে নিচে সিরিয়াসটে, তো ওখানে ক্যানোনিক্যাল ট্যাগে যদি মূল প্রথমবার যেখানে পাবলিশ হয়েছে ওইটা লিঙ্ক দিয়ে দেন, তাইলে আর সমস্যা হবে না। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ। আর যদি ক্যানোনিক্যাল ট্যাগ না দেন তাহলে উত্তর হবে না। ঠিক আছে, ওকে। আমরা এবার বুঝতে পারছেন আসলেই? সত্যি? ওকে, ঠিক আছে। তারপরে যেটা হবে, আমরা এখন আবার এখানে চলে আসি। যেটা করব আমরা, তো সাইন পোস্টের ব্যাপারটা একটু আগে যেটা বলছিলাম, সেটা হয়তো বা অনেকে কেউ ধরতে পারে না এই সাইন পোস্টটা জিনিসটা কি। সাইন পোস্টের কিছু উদাহরণ এখানে আছে, দেখেন। যেমন ধরেন আপনি একটা কিছু বিষয় নিয়ে আর্টিকেল লিখছেন, তখন আপনি তাকে প্রথমে বললেন যে এটা করার উদ্দেশ্য হচ্ছে এইটা, ঠিক আছে? যেমন কিছু শিক্ষণীয় কিছু, যে এটা শেখার উদ্দেশ্য হচ্ছে এটা। তারপর দ্য পারপাস অফ দিস থিসিস হচ্ছে এইটা। তারপরে হচ্ছে এরকম তাকে জাস্ট এই জিনিসটা আপনি একটু পড়বেন, ঠিক আছে? পড়লেই বুঝতে পারবেন যে সাইন পোস্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, অর্থাৎ মানে সে কেন এই জিনিসটা কি কি কাজে তার লাগছে, এই ব্যাপারগুলো সে এখানে দ্বারা এই বিষয়গুলো দ্বারা বোঝাচ্ছে। এটা হচ্ছে একটা ডেমো, ঠিক আছে? যেমন লিস্টিং, ইন্ডিকেটিং, তারপর হচ্ছে গিভিং রিজন, এটার ফলাফল, এরকম, ঠিক আছে? ধরেন একটা ওষুধটা কি দিয়ে তৈরি, এটা কেন লাগবে, এটা কোথায় পাওয়া যাবে, এটা খেলে কি হবে, এটা না খেলে কি হবে, এইরকম এগুলি হচ্ছে সাইন পোস্টিং যে জিনিসটা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা আর্টিকেলে যদি দেন, আর্টিকেলটা অবশ্যই এটা এমনিই বড় হবে। আপনি তো আর্টিকেল বড় করতে পারছেন না। মূলত স্যার ইনফরমেশন ভিত্তিক। ইয়েস। আচ্ছা, এখন এই কাজটাই আপনাকে যেটা করবে, আরেকটা এখানে একটা শর্ট নোট আছে, এখানেও কিছু কথাবার্তা আছে, হোয়াট টু ডু, হোয়াই ইট হেল্পস, হোয়াই ইট হার্টস, এটাও আমি গ্রুপে দিয়ে দিব, এটা একটু পড়ে নেবেন, ঠিক আছে? এবার আসি আমরা মূল কাজে। যে এতক্ষণ তো অনেক কিছু বললাম, এখন দেখা যাচ্ছে বলার পরেও এগুলি কাজে হচ্ছে না। এখন কি করব? এখন আমাদের তো একটা কিছু শর্টকাট টেকনিক দরকার। এবার শর্টকাট টেকনিকে চলুন একটু যাই। তার আগে কিছু টুলের সাথে একটু পরিচয় করাই দিই আমি। ওকে, একটু আগে জন্য টুলের কথা বলতেছিলাম আমাকে, সেই জন্য আমি বললাম। ওকে, কিছু টুল আমি দেখাবো আপনাদেরকে। এই টুলগুলি আপনার কাজগুলি খুব সহজ করে দিবে, আর্টিকেল লেখার কাজটা। একটু আগে যেটা বললাম না, যে ফ্ল্যাশ ট্রেডিং স্কোর, আপনার আর্টিকেলের স্কোর কত এটা আপনি কিভাবে বুঝবেন, তাই না? বা একজন আর্টিকেল দিল, সেটা কিভাবে বুঝবেন? আপনি যে কারো আর্টিকেল, ফর এক্সাম্পল আমি কোন আর্টিকেলটা নিব, ধরেন একটা আর্টিকেল নিয়ে নিই কোনো জায়গা থেকে, ডিজাইন থেকে নিয়ে নিই, ডিজাইন আর্টিকেলস থেকে একটা আর্টিকেল নিব। হ্যাঁ, আমরা টেস্ট করে দেখব যে আর্টিকেলটার ফ্ল্যাশ রিডিং স্কোর কত এবং কেন কম, সেটাও আমরা দেখব। ধরুন আমরা এখান থেকে একটা কন্টেন্ট নিচ্ছি,
কপি করছি আর এখানে পেস্ট করে দিব। এই রিডেবিলিটি স্কোর এসে এটা পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন কিছু নাই, ফাঁকা আছে, পেস্ট করে দিচ্ছি আর এটাকে মুছে দিই লিঙ্কটাকে। এই দেখেন ডান পাশে সে একটা রেজাল্ট দেখাচ্ছে, স্কোর কত 68.5। হ্যাঁ, তো এটা হচ্ছে সাধারণত 60-র উপরেই হলে ভালো, আমার মতে 70-র উপরে বা তারও বেশি যদি উপরে যায় সেটা ভালো। তো আপনি যখন আর্টিকেলটা লিখবেন আপনার এই জায়গাটাতে এসে আগে পেস্ট করবেন, পেস্ট করে এটা চেক করবেন, আবার এটাকে এডিট করবেন, এই যে কমপ্লেক্সকে সিম্পল করবেন, তারপরে হচ্ছে এই কাজগুলো করবেন, করে চেক করে করে দেখবেন যে বাড়তেছে কিনা। ঠিক আছে, এটা আপনার স্কিলটাকে বাড়াবে। ওকে, এই স্কোরটা আপনি চেক করবেন। আচ্ছা, এখানে আরো অনেকগুলি ব্যাপার আছে, গ্রেডিং ট্রেডিং, এটা টুলটা ব্যবহার করলে আপনি বুঝে ফেলবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। ওকে, আচ্ছা, তো এটার স্কোরটা খুব খারাপ না। এরপর আসেন আরেকটা দেখি, সেম এটাও এরকমই কাজ করবে। আমরা এই কন্টেন্টটা এই জায়গায় আসবো, readable.com এ আসবো, এখানে পেস্ট করে দিচ্ছি। আমি লিঙ্কটা থেকে মুছে দিই। চেক রিডেবিলিটি, ও একদম ডিটেলস বলে দিবে আপনাকে কোথায় কি কারণে কি হয়েছে না হয়েছে। বলতেছে 14 থেকে 15 বছর বয়সী একজনও যেন আপনার ওই বয়সী একজন ছেলে বা মেয়েও যেন পড়তে পারে এরকম বোঝাচ্ছে। দ্য পেজ হ্যাজ অ্যান অ্যাভারেজ গ্রেড অফ অ্যাবাউট 9। আচ্ছা, তো দেখেন এখানে সে একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আপনি এভাবে যেটা করবেন, কন্টেন্ট কি এডিট করে করে এখানে এনে এনে দেখবেন যে কি করলে বাড়তেছে, কি সংখ্যা কমাই দিলে কি হচ্ছে, এই টেস্টগুলি আপনারা করবেন। ঠিক আছে, এই দুইটা টুল দিয়ে আপনারা এই কাজটা ইজিলি করতে পারবেন। আচ্ছা, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। তারপর যেটা হচ্ছে গ্রামার। গ্রামার যাদের ভুল হয় তারা যেটা করবেন, এটাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমার তো অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট গ্রামার আপনারা আপনাদের এমএস অফিস দিয়েও করতে পারবেন, বাট এটা দিয়েও করা যাবে। এটা কিন্তু আপনার ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যায়। হ্যাঁ, এটা ওই ওদের একটা ইয়ে আছে, অ্যাডন্স আছে, ওই যে ইনস্টল নাও ক্লিক করলে যেটা হবে কি, ইনস্টল করার দরকার নেই আপনার, ইনস্টল করে যাবে এখানে একটা অ্যাড হবে। আর যখনই কোনো কিছু লিখতে যাবেন, এমনকি ফেসবুকেও যদি লিখতে চান, কোনো কিছু ভুল করতে গেলে ও মনে করা দিবে আপনাকে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, তাহলে তো একটা ফেসবুকে লিখলেন, একটা মানিজ্যতার ব্যাপার আছে তো ভুল করলে। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, লগ ইন করে আপলোডে ক্লিক করব। যদি কারো কন্টেন্ট চেক করি বা নিজেরটাই করি, এখান থেকে করতে পারি, বা এখান থেকে ধরেন নিউ এ ক্লিক করলাম। নিউ আমি আপলোড করছি না, জাস্ট নিউ এ এসে আমার এই কন্টেন্টটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর সে চেক করবে। ওকে, চেক করে সে দেখাই দিবে কোথায় কোথায় ভুল হয়েছে। যেমন এখানে বলতেছি কি, এই কোম্পানি শব্দটার আগে আমার দি অথবা এর প্রয়োজন ছিল। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, বাস ঠিক হয়ে গেছে। এরপর বলতেছে এখানে কারেন্ট লিখেছি, এটা গ্রামারে কারেন্ট হবে না, কারেন্টলি হবে, দিলাম। এমএস অফিসে কিন্তু হ্যাঁ, ভুলগুলি নিমেষে ঠিক করে দিচ্ছে। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে ওয়েডিং ফটোগ্রাফি, এই জায়গাটাতেও তার কনফিউশন আছে, কনফিউশনের কাজগুলিতে সে আবার এখানে সাজেশন দিবে। এটার চাইতেও চমৎকার একটা টুল আছে, ওইটাও আমি দেখাবো আপনাদেরকে, যেটা আমার কাছে ওটা সবচেয়ে বেশি ভালো লাগে। যে দেখেন এখানে কমা লাগবে, কমা সে দিয়ে দিয়েছে, যা যেখানে যা লাগবে, সাপোর্টের পরে একটা লাগবে, কমা লাগবে, কমা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার আর্টিকেলের গ্রামারগুলি নিমেষেই ঠিক করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে এই গ্রামারলির মজাটা। আর এছাড়া যে সফটওয়্যারটা আছে, জিঞ্জার ইজ দ্য বেস্ট। জিঞ্জারটা ডাউনলোড করে রাখলো, ওই যে এমএস ওয়ার্ডে কাজ করার সময়। হ্যাঁ হ্যাঁ, জিঞ্জারটা এমএস ওয়ার্ডের জন্যই আমরা রেখেছি। এই জিঞ্জার, ও আচ্ছা, জিঞ্জারটা হ্যাঁ, জিঞ্জার সফটওয়্যারটা মজাটা হচ্ছে কি, এই জিঞ্জার সফটওয়্যারটা আপনাকে যেটা করে, সে হচ্ছে ইয়ে করে, এই কিছুদিন পর পর না, মানে এটা পেইড টুল হলেও ও কিছুদিন পর পর আপনাকে আবার একটু সুযোগ দিবে। লিমিটেশন আছে, সাপ্তাহিক লিমিটেশন। হ্যাঁ হ্যাঁ, এরপরে কিছুদিন পরে দেখবেন কি যে ওর মানে লিমিটেশন শেষ, আবার কিছুদিন পরে আবার আপনাকে দিবে। এটা আবার ওর একটা ভালো অভ্যাস। তো এটা আপনাদের এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো
আমরা যেটা করব, এটা আমরা ডাউনলোড করেই নিতে পারেন, তাহলে ভালো হবে। সব যে কোনো মুহূর্তে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। এটা ডাউনলোড করে নেবেন। তো আমাকে এটা দেখাইতে হবে ডাউনলোড করে। না স্যার, ডাউনলোড করলেই দেখবেন যে মানে সেই রকম মজা লাগতেছে কাজটা। তো ছোট্ট একটা ফাইল ইনস্টল নিতে সময় লাগবে ওদিক দিয়ে। আমি এটা ব্যবহার করেছি। জাস্ট হয় কি, কিছুদিন আপনাকে যেটা করতে হবে, মানে এমএস অফিসের চাইতে অনেক গুণে ভালো। ও হচ্ছে ভুল তো হয়েছে, আবার সঠিক কি হবে সেটাও দিয়ে দিবে। জাস্ট আপনার কাজ হচ্ছে জাস্ট ক্লিক ইয়েস 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 দিবেন, ঠিক হয়ে যাবে আর্টিকেল। যাদের গ্রামারের প্রবলেম, মানে নো টেনশন। স্যার এটার কথা একটু আগে বলছিলেন যে ক্লাসের শেষে জয় সেবার না না, এগুলো তো আসি যায় মূল জায়গায়। শুকুর আনার টেক্সের ক্লাস হ্যাঁ নবদ মাস্টার না স্যার বলছিলেন যেটা যে ইংরেজিতে যারা মূল আছে হ্যাঁ, এটার কথা বলছিলেন। ইংরেজির নাম শুনলে তো তাদের জন্য এটা কি কিছু বিষয় আছে, আরো কিছু বলবো আমি। স্যার এটা কি একটা ফ্রি টুল? এটা ফ্রি না পেড, কিন্তু ওটা ফ্রি এর কাজও চলে। মানে ফ্রি আর পেড এর মধ্যে পার্থক্যটা জাস্ট বলি। সব আমাদের ভিডিও দিবেন না? না, এটা তো ডাউনলোড আপনার নিজের করতে হবে, গ্রুপ তুলতে হবে, অনলাইন টুল তো নামটা এখানেই আছে। অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। এই টুলটার মজাটা হচ্ছে কি, ও হচ্ছে মানে কিছুদিন আপনার প্রিমিয়াম ভার্সনের সার্ভিস দিয়ে ওই কিছুদিন ফ্রি এরকম হবে। তো যখন আপনার প্রিমিয়াম ভার্সনটা শেষ হয়ে যাবে কিছুদিনের জন্য, তখন কোনো সমস্যা নাই, ও সঠিকটা কি বলে দিবে। জাস্ট তখন একটু কষ্ট করতে হবে, তখন ক্লিক করলে অটোমেটিক ঠিক হবে না, একটু লিখে দিতে হবে আপনাকে, এই আর কিছু না। ঠিক আছে? তো আমি এটা দিয়ে টেস্ট করে দেখাইছি, যারা ইংরেজিতে প্রচন্ড দুর্বল এদেরকে দিয়ে আমি এটা টেস্ট করে দেখেছি, এদের কোয়ালিটিটা অনেকটাই বাড়ে এটা ব্যবহার করলে আর কি। তো মানে অকেজো লোক দিয়েও কাজের কাজ করায় নিতে পারছি মাঝে মাঝে, তো এরকম হয়েছে। তো এই জিঞ্জারটা আপনারা এটা ক্লিক করলে পরে অটোমেটিক সার্ভার থেকে ইয়া হবে, ইনস্টল হবে স্কাইপের মতো। ওকে, তারপরে জিঞ্জারটা চেক করেন পরে, আর গ্রামারলিটাও কিছুটা হেল্প করবে। আমি লগ আউট করে বের হয়ে যাব। পারবেন না। সুযোগ স্কুল দিতে পারে। ওকে, তো এটা কেটে দিচ্ছি। তারপর এটাও খুব চমৎকার একটা টুল। এখানে দেখেন আমরা আমাদের কন্টেন্টটাকে সিলেক্ট করে আমাদের ওই কন্টেন্টটা কি যেন এটা না ছিল, হ্যাঁ, কপি করে, এটা হচ্ছে এই হেমিংওয়ে অ্যাপ নাম, এটাকে অল সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে সে আপনাকে গ্রেড বলে দিবে এবং কোথায় কি লাগবে না লাগবে সব বলে দিবে, যে কোথায় সমস্যা, কোথায় কি করতে হবে না হবে। হ্যাঁ, যে এই যে কালারিং, এই হলুদের জায়গায় এই জায়গাটা বলতেছে কি 4 of 40 সেন্টেন্স আর হার্ড টু রিড। তাহলে যেটা হার্ড রিড তাহলে সেটাকে আমি একটু চেঞ্জ করি, ছোট করে দেই বা কিছু একটা করে দেই। ওকে, তা মানে এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা হেল্পফুল। এই টুলটা আপনার সে সলভ করে দিবে বিষয়গুলো। ওকে, সলভ করে দিবে না মানে আর কি, সাজেশন দিবে, আর জিঞ্জার আপনাকে সলভই করে দিবে। তো এগুলো সলভ করে দিবেন। হ্যাঁ, জিঞ্জার এগুলো সলভ করে দিবেন। না জিঞ্জার সফটওয়্যারটা হচ্ছে আলাদা, মানে ওকে ক্লিক করলে ও সলভ করে দেয়, আর এটা হচ্ছে আপনার সলভ করে নিতে হবে, জাস্ট সাজেশন দিয়েছে ব্যাপারটা। এগুলাই সলভ করে দিবেন। জিঞ্জার শুধু ব্যবহার, আর এটা হচ্ছে আর্টিকেলের প্রবলেমগুলি বলে দিবে আর কি সে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এই টুলটা ইউজ করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরো টুল আছে, এখন আর দিব না, এগুলি দিয়ে আপাতত কাজ চালান। তো আরেকটা জিনিস, আর্টিকেল লেখার সময় আপনাদের কিছু টুল আমি দেই। টমেটো টাইমার আছে আপনাদের গ্রুপে মনে হয় দিয়েছি, দেখি তো দিয়েছি কিনা। কি যেন আমি একটা দিয়েছিলাম গ্রুপে আজকে। ওহো, আমি আচ্ছা দাঁড়ান 1 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথায় ছিল যেন, কোথায় আপনাদের স্পিড বাড়ানোর জন্য আমি কিছু টুল ইয়ে করেছিলাম, সেটা কোথায় যে রাখলাম। এগুলো আপনাদের দিয়ে দেন। আচ্ছা, কয়েকটা টুল রেখেছিলাম আপনাদের জন্য, আমার ওই ওখান থেকে তাড়াহুড়ো আসতে আপলোড করতে খেয়াল নাই। তো ওটা হচ্ছে আপনার স্পিড টেস্ট
বাড়ানোর জন্য, ঠিক আছে, যেন আপনি অল্প সময়ে যাতে আর্টিকেলগুলি লিখে ফেলতে পারেন। এটারও কিছু স্পিড স্কোরিং আছে, পারফরমেন্সের কিছু টুল আছে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। এগুলো এই মুহূর্তে এখানে আপলোড করতে খেয়াল নাই আমার। এরকম দ্রুত লাগতে হলে তো স্যার একটা 1000 ওয়ার্ড আর্টিকেল তো কপি পেস্ট ছাড়া উপায় নেই, কপি পেস্ট করে একটা নামেশটা পারচেজ করতে হবে না, 1000 আর্টিকেল তো আর আপনি একবারে লিখবেন না। আর এখানে ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে আর্টিকেল, যেহেতু আর্টিকেল লিখতে হবে, আপনার জাস্ট স্পিডটা বাড়লো, আপনার ফিঙ্গারিং বাড়লো, এটাও আপনার একটা হ্যাবিটের মধ্যে আসলো। আর এই টাইমার, টমেটো টাইমারটা ইউজ করতে পারেন, যে আপনি দেখলেন যে কতক্ষণ আপনি আর্টিকেল লিখলেন, স্টার্ট দিয়ে আপনি লেখা শুরু করলেন, লেখা শুরু করার পরে ধরেন 25 মিনিট লিখলেন, 5 মিনিট ব্রেক দিলেন, হ্যাঁ, এটা আপনার রিফ্রেশমেন্টের জন্য। তো আপনি একটা মানে আপনার ইয়া থাকতেছে যে আমাকে এই টাইমের মধ্যে আমাকে কাজটা করে নিতে হবে, আমি কতক্ষণ ধরে, এটা আপনাকে হেল্প করবে আসলে একসময়। নরমালি তো ফ্রেশ আর্টিকেল লাগাতে হবে চাপ, সো আইডিয়াটা কি অন্য আর্টিকেল থেকে কিছু নাও? হ্যাঁ, নিতে পারেন। চলুন আমরা তাই দেখি এখন। ওকে, এবার আমরা একটা টুল ব্যবহার করব, যেটা হচ্ছে আমার আর্টিকেল লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একটা আর্টিকেল লিখতে আপনার রিসোর্সটা দরকার। এটাই হচ্ছে মূল। রিসোর্স থাকলে লেখা যাবে, তাই না? রান্নার উপকরণ থাকলে রান্না করা যাবে, উপকরণই নাই তাহলে কিভাবে হবে? তো এমন কিছু করি যে সব রিসোর্স আমার হাতের নাগালে থাকবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করব। ডিপার ওয়েব, হ্যাঁ, এটা একটা ছোটখাটো সার্চ ইঞ্জিনের মতোই। এই ডিপার ওয়েবে গিয়ে আপনি লিখবেন, আপনার কিওয়ার্ড লিখবেন, ওকে? তো ধরেন আপনার কিওয়ার্ডটা হচ্ছে ডায়াবেটিস, ওকে? লিখে জাস্ট এখানে সার্চ দেন। এখন আপনার একটা আর্টিকেল লিখতে যা যা প্রয়োজন সবও আপনাকে হাজির করে এনে দিয়ে দিবে, ঠিক আছে? এই দেখেন, একটা আর্টিকেল লিখতে সে এখান থেকে যেটা করতেছে ডায়াবেটিস নিয়ে, সে আপনাকে যে ট্যাগগুলো আছে, বিশেষ বিশেষ ট্যাগ, সেই ট্যাগগুলো সে আপনাকে সাজেশন দিয়ে দিবে। তারপর দিয়ে দিবে হচ্ছে এই ডায়াবেটিস নিয়ে মানুষ কি প্রশ্ন করছে, মানুষ কি জানতে চাচ্ছে, সেগুলো আপনাকে এনে দিবে। এখানে অসংখ্য আছে, এতগুলি দরকার নাই, জাস্ট আপনি প্রথম 2-3টা পেজ যান এবং সেগুলির একটু একটু ঘাটেন। ধরেন আপনি ডায়াবেটিস নিয়ে লিখতেছেন, আপনি এই প্রশ্নটা, এই যে প্রথমে বললাম যে কিছু প্রশ্নের উত্তর আপনি দিন, এই প্রশ্নটাই আপনার আর্টিকেলে করুন এবং এটারই উত্তর দিন। আর এটার উত্তর তো নিচে আছেই, বেশ কিছু উত্তর আছেই, নেট থেকে ঘাটুন। তাহলে এটাকে আপনাকে এখন কি করতে হবে, কতগুলি প্রশ্ন উত্তর লাগবে আপনার এখানে, ভালো ভালো, সবচেয়ে ভালো ভালো ইনফরমেশনগুলো অলরেডি সে আপনার জন্য সে নিয়েই এসেছে, ঠিক আছে? আপনারা খুঁজতে হচ্ছে না। এরপর আসেন ম্যাট্রিক্স সার্চ, অর্থাৎ আপনি যখন ম্যাট্রিক হচ্ছে ধরেন একটা পরিসংখ্যানিক কি বলে একটা তথ্য, তাই না? যে ধরেন ইউএস একটা অর্গানাইজেশন, তারা এই ডায়াবেটিসের ধরেন 0.93% এত লোক এই কারণে হয়েছে, মানে এই ধরনের ইনফরমেটিভ আর্টিকেল যেটা হয় সবচেয়ে বেস্ট হয়। একজন ভিজিটর যখন দেখে যে এরকম মানে তথ্য দিচ্ছেন, আপনি স্ট্যাটিক্যাল কোনো রিপোর্ট দিচ্ছেন, তখন ওই কন্টেন্টটা মানুষের কাছেও খুব এঙ্গেজিং হয়, আর সার্চ ইঞ্জিন ওই জায়গাটাতে এটাকে সে একটা ভ্যালু দেয়, কারণ এই রিপোর্টটা তো হচ্ছে যেটা মানে এটা তো বাস্তব সত্য, ঠিক আছে? তো এখান থেকে ম্যাট্রিক্স সার্চ থেকে আপনি 4-5টা ইনফরমেশন আপনার কন্টেন্টে দেন, ঠিক আছে? দেখবেন যে আপনার কন্টেন্টটা কতটা সমৃদ্ধ হয়। এরপর আপনি এখানে কিছু বেস্ট নিউজ সাইটের, অর্থাৎ বড় বড় নিউজ সাইটগুলো এই নিয়ে কি কথা ইদানিং চলতেছে, সেখান থেকে কিছু নিউজ আপনি দিয়ে দেন 10 ঘন্টা আগে ফরবিস। আপনার কন্টেন্ট যদি 10 ঘন্টা আগের একটা নিউজ যদি দেন যে অমুক নিউজের এই থেকে এই বিষয়টা সামারিটা আলোচনা হয়েছে,
আপনি ভাবতেও পারবেন না আপনি এই ডিপার ওয়েব ছাড়া আপনি যদি একটা আর্টিকেল লিখেন সেটা আর এটার আর্টিকেলের কোয়ালিটির মধ্যে আমি গ্যারান্টি দিলাম যে ওটার চেয়ে কম হইলেও কয়েক গুণ বেশি কোয়ালিটি সম্পূর্ণ আর্টিকেল হবে যদি আপনি ডিপার ওয়েবকে ব্যবহার করে একটা আর্টিকেল লিখেন এবং কম সময়ে হবে। ঠিক আছে, তো আপনি যেটা করতে পারছেন আপনার কন্টেন্টে একদম রিসেন্ট নিউজগুলিতে কি বলা হচ্ছে এই নিয়ে একদম লেটেস্ট ইনফরমেশন থাকবে আপনার কন্টেন্টে। তো এখান থেকে বেশি দরকার নাই, দুই চারটা নিউজের ইনফরমেশন আপনার আর্টিকেলে দেখেন। আপনাকে যদি স্বাভাবিক বলে আপনি 300 ওয়ার্ড আর্টিকেল লিখতে খুব কষ্ট হবে, বাট এই রিসোর্সগুলি থাকলে আপনি 300 ওয়ার্ড কেন 600 ওয়ার্ড লিখতে আপনার মানে সমস্যা নেই। আপনার পুরো রিসোর্সই আছে, আপনার কাছে ইনফরমেশন আছে একদম তাজা। স্যার আর মনে হয় কয়েকটা আর্টিকেল এভাবে লিখে ফেললে তো হাতে এসে যাবে এবং আপনার আর্টিকেলের চেয়ে আমি বললামই তো আপনার আর্টিকেলের চাইতে বেস্ট আর্টিকেল আর হবেই না। ঠিক আছে, কপি করা যায়? নিউজগুলো আমরা হুবহু কপি করবো না, জাস্ট আমরা মানে না সেটা না, আমরা জাস্ট এডিট করব। ঠিক আছে, আমরা আমাদের মতো করে লিখবো, আমরা আমাদের মতো করে লিখবো। ওকে, আচ্ছা এরপর আসেন রিসোর্স। বিভিন্ন রিসোর্স আছে, এই বিভিন্ন রিসোর্স সার্চ আছে। রিসোর্স সার্চ থেকে আপনি কিছু ইনফরমেশন দেন, মানে তারপর হচ্ছে উইকিপিডিয়া নিয়ে কি বলতেছে সেই তথ্য দিয়ে কিছু দেন। উইকিপিডিয়ার তথ্য দিলে তো গুগল খুশি হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে অন্যান্য সার্চ ইঞ্জিনেও আছে। এক কথায় আপনার আর্টিকেল লিখতে হইলে যা যা প্রয়োজন সেই সকল তথ্য এই যেটা হচ্ছে আপনাকে ডিপার ওয়েব আপনাকে দিয়ে দিবে। আপনার কন্টেন্ট লেখাটা নিঃসন্দেহে অনেক সহজ হয়ে যাবে। আপনি গিয়ে বাসায় একটা ট্রাই করেন, 100 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখেন একা আর এটা নিয়ে দেখেন, দেখবেন যে কত যে পার্থক্য হয়। এটা দিয়ে আমি মানে খুবই বেনিফিটেড হই। হ্যাঁ, এটা খুব কাজে দেয়। প্রথম যেদিন দেখেছি ভাবছি এই কি হবে, কিন্তু লিখতে গেলে বোঝা যায় আসলে কি হয়। ওকে, হ্যাঁ ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারগুলো, এটা আপনাদেরকে খুব হেল্প করবে। ওকে, আচ্ছা এবার চলুন আমরা কিছু, এটা হচ্ছে আসলে ব্ল্যাকের টেকনিকের মধ্যে পড়ে। এটা আমি বলবো যে এই একটু আইডিয়া দিলে ভালো। এই আচ্ছা সবচেয়ে বড় যে ব্ল্যাক টেকনিকটা ওটা আমি বলবো না আপনাদেরকে, ঠিক আছে, এটা আমার মধ্যে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, তো মজাদারের মধ্যে মোটামুটি মজাদার যেটা সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি কি ব্ল্যাকের টেকনিক কোন কোর্স করান? ইয়ে করবেন আপনি যে কিছু ডোমেইন আছে, যে সকল ডোমেইন আপনার যেগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ করে ফেলেছে সাইটগুলো, ঠিক আছে, তো ওইগুলো কন্টেন্ট আমরা নিয়ে নিব। ওকে, কার জন্য নিব? মানি সাইটের জন্য নিব না, কিন্তু আমার সাপোর্টিং ওয়েব টু সাইটগুলির জন্য ওই কন্টেন্টগুলি নিব। ওকে, দেখেন কিভাবে নিই। ওই ডোমেইনগুলো বন্ধ হলে কি সার্চ দিলে আসবে? ওটাই দেখি আসে কিনা। অকশন গোডাডি লিখে সার্চ দিবেন, তারপর যাবেন। গেলাম, এখানে আপনি আপনার যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডভান্স সার্চে যাবেন। তো অ্যাডভান্স সার্চে ক্লিক করছি, অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা যেটা করব কন্টেন্টসে গেলাম। এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডটা দিব। ফর এক্সাম্পল আমাদের কিওয়ার্ড হচ্ছে ডায়াবেটিসে দিই। ওকে, এরপর এখান থেকে আমরা যেটা করব এক্সপায়ার্সটা সিলেক্ট করে নিচ্ছি, আর এখানে মিনিমাম আমি 1 দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, এখানে কিওয়ার্ড দিলাম, এখানে এক্সপায়ার্স অপশনস দিলাম। এই ওয়ার্ডটা কি স্যার? এটা আসলে ওয়ানটা যেটা হচ্ছে এটা একটা ফর্মালিটির জন্য, মানে বেঁচে আছে কিনা এই জিনিসটা জাস্ট চেক করার জন্য, ঠিক আছে। তো আর এগুলি সবগুলি সিলেক্ট করা যায় বা কোনোটা না করলেও চলে। এরপর আমরা রান সার্চে ক্লিক করব, ঠিক আছে। রান সার্চে ক্লিক করছি। এখন দেখেন বেশ কিছু সাইট চলে এসেছে। তো এর মধ্যে কিছু দেখা যাচ্ছে যে ট্রাফিকও আছে,
ঠিক আছে? তো আমরা ধরেন কথার কথা এইটা, এটা কপি করলাম। কপি করার পরে আমরা দেখি কি অবস্থা, সার্চ ইঞ্জিনে পাওয়া যায় কিনা তাকে। দেখেন নাই, সাইটটা নাই, ঠিক আছে, সাইটটা নাই। ওকে, এই যে দিস ডোমেইন নেম হ্যাজ এক্সপায়ার্ড, এত 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 এত। খেলাটা কি তাহলে এখনই হবে? তারপর যেটা হবে, এখন আমরা যেটা করব, আমরা ওয়েবেক মেশিনে চলে যাব, আর্কাইভস বা ওয়েবেক মেশিন যেটাই বলে। ইন্টারনেট আর্কাইভস ওয়েবেক মেশিন। ওয়েবেক মেশিনে গিয়ে দেখব যে আগে কি ঘটনাটা ছিল। তো আমি সাইটটা কোথায় ছিল যেন, কি করে ওয়েবেক মেশিনে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ব্রাউজ হিস্ট্রিতে ক্লিক করতেছি। আচ্ছা, কোনোটার হয়তো বা সে যেটা করতে পারবে তার কাছে রিপোর্ট থাকবে না, এভাবে আমরা কি করব, আরো বেশ কিছু চেক করব। তো এটা এই যে এই সাইটটা 2010 সালে ছিল। আর আচ্ছা দেখি যে সাইটটা লাইভ আছে কিনা, আগে এটা দেখে নিতে হবে। না, সাইটটা লাইভ নাই। তো আমরা চলে যাচ্ছি আগে, 2010 সালের দিকে চলে যাচ্ছি। 10-এ বা মানে যখন আপনার একটা ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি থাকবে, ওই টাইমে কন্টেন্ট তারা বেশি দিয়েছে, ঠিক আছে? তো কথার কথা ধরুন এই ডেটটাতে গেলে যাব, তো এভাবে নির্দিষ্ট ডেট বেসিসে আমি যাব, ঠিক আছে? তো যাওয়ার পরে আমি চেক করে করে দেখব যে তার সাইটে কি কি কন্টেন্ট ছিল, কেমন ছিল। তো আপনাকে বাছাই করতে হবে অনেকগুলো সাইট, হ্যাঁ, মানে আপনি যেটাই খুঁজবেন সেটা তো আর এরকম হবে না, তো এরকম বাছাই করতে হবে বেশ কিছু। তো ফর এক্সাম্পল কথার কথা, আমি জাস্ট ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, এটার জন্য আমি দেখাচ্ছি যে আমি ধরে নিচ্ছি এই কন্টেন্টটা কপি করলাম, ঠিক আছে? তো কপি করে আমি যেটা করব, এখান থেকে জাস্ট একটা লাইন কপি করব, এখান থেকে কপি করে পেস্ট দিচ্ছি এবং যে কোনো একটা লাইন, যে কোনো একটা লাইন, সেটা দেখি কোটেশন দিতে হবে। হ্যাঁ, কোটেশন দিতে হবে। আচ্ছা, তো আমাদের এই যে সাইটটা কি ছিল, 2diabetesdiettype.com, তাই না? আর এটা কি, এটা অন্য সাইট না? এটা অন্য সাইট কিন্তু, তাই না? আচ্ছা, তো এটা যেটা করেছে সম্ভবত এই সাইটটা ওদের কন্টেন্টটা চুরি করেছিল, ঠিক আছে? এই সাইটটা কন্টেন্টটা চুরি করেছিল। ওদের কন্টেন্টটা চুরি করেছিল। তো আপনি যে যার ক্ষেত্রে দেখবেন কি কোনো কেউ আর নাই, হ্যাঁ, তখন ওই কন্টেন্টটা সার্চ ইঞ্জিনের কাছে আর নাই, মানে নট ফাউন্ড হবে, তখন ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে? ওই কন্টেন্টটা এনে আপনি এটাকে স্মল এসইও টুলে নিয়ে স্পিনার টুল দিয়ে আগে স্পিন করে নেবেন একটু, যাতে আপনি একদম সেফ থাকতে পারেন, হ্যাঁ, একবার সেফ থাকবেন। যে যদি কন্টেন্টটাকে, এখানে তো কোনো সাজেশন থাকবে না যে নাই কন্টেন্ট, তারপরে আরো সেফ থাকবে, হ্যাঁ। না না, এটা তো একটা, এখন আমরা মানে খুঁজতে অনেক সময় লাগবে, তাই না? তো স্যার কিছু এডিটিং করে নিলে তারপরে কি এটা ধরা যায় যে এখানে চুরি করেছে? না না, আপনি যেটা করবেন, কন্টেন্টটা এখানে তো আপনি রেজাল্ট দেখাবে যে না নাই, কোনো রেজাল্ট নাই, তখন ওই কন্টেন্টটা পুরোটা কপি করে আপনি করবেন কি, ধরেন
ARTICLE আর্টিকেল স্পিনার চেকার, সরি আর্টিকেল ফ্রি আর্টিকেল স্পিনারে ধরেন আসলেন, আসার পরে আপনি কন্টেন্টটা এখানে পেস্ট দিলেন, এখানে আমরা কোড দিলাম 1208, তারপর এন্টারে চাপ দিলাম। ও সরি, আমি তো পুরোটা কপি করি নাই, এক লাইন এখানে ছিল পুরোটা। ফোর টু ফোর, এই যে হয়ে গেল রেডিমেড কন্টেন্ট। এটাকে চেক করব এখন এখান থেকে। স্পিনারে দিয়ে লাভটা কি? একদম নতুন ইউনিক কন্টেন্ট হয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, শোনেন একটা কথা বলি, গ্রামার বলেছে জিঞ্জার দিয়ে ঠিক করে নেবেন। এখন আমি একটা কথা বলি, শোনেন, এই কাজটা তো আমরা লাইভ কোনো সাইট জীবিত আছে তার থেকেও নিতে পারতাম এবং ইউনিক করে ফেলতে পারতাম, কিন্তু তার চাইতে এটা অনেক বেশি সেফ। মানে কোনো ইয়ে রাখছে না, আপনার প্রমাণ রাখছে না জিনিসটা, ঠিক আছে? তো দেখি আমাদের কত পার্সেন্ট ইউনিক হয়। একেবারে 100% ইউনিক, ঠিক আছে? তো এই কন্টেন্টটা মানি সাইড অবশ্যই করতে যাবেন না, হ্যাঁ। এটাকে এখন আবার কি করবেন, জিঞ্জার দিয়ে ঠিকঠাক করে নেবেন, গ্রামাটিক্যাল মানে যত ভাবে যা যা দেখালাম, মানে এই কাজটা আপনি আপনার যে সাইট থেকে ইনকাম করবেন সেই সাইটের জন্য এই কাজটা। সেই সাইটকে র্যাঙ্কিং নিতে হলে তো কিছু সাপোর্টিং সাইট লাগবে। দেখেন না মার্কেট প্লেস গুলোতে এরকম বলে এত ডলারের কারণে তাকে ওয়েব 2 এতগুলি বানিয়ে কেমনে বানিয়ে দিবে। তো এরকম অনেক আরো ট্রিক্স আছে। তো এর মধ্যে একটা ট্রিক্স বললাম, এটা ব্ল্যাকই পড়ে, এটা হোয়াইট হয় নাকি, ঠিক আছে? তো এইভাবে আপনারা আর্টিকেল আনলিমিটেড আর্টিকেল ম্যানেজ করতে পারবেন। এখন এটা ডিপেন্ড করে কিসের উপর আমি বলি, এটা ডিপেন্ড করে নিশের উপরে। সব নিশে এটা পাবেন না, কিছু কিছু নিশে পাবেন, ঠিক আছে? তো আজ আর নয়, কাটাকাটি করবেন। সাপোর্টিং, নট মানি সাইট, মূল সাইটের জন্য। মূল সাইটকে র্যাঙ্ক করার জন্য, মানি সাইটকে র্যাঙ্ক করার জন্য সাপোর্টিং সাইট লাগে, যেটা আমরা ওয়েব 2 ক্লাস দিব আপনাদের। হ্যাঁ, ওই সাইটের জন্য কন্টেন্ট লাগবে না, তো ওই কন্টেন্টটা এখন মানি সাইটের জন্যও যে কন্টেন্ট লিখবেন, নিচের সাইটগুলির জন্য এত কন্টেন্ট কই পাবেন? এত কন্টেন্ট তো আর পাবেন না। আপনার একটা ধরেন, কথার কথা, একটা মানি সাইটে ধরেন কন্টেন্ট, আমার কথা শুনেন, মানি সাইটে ধরেন কন্টেন্ট প্রয়োজন। আচ্ছা আমি এটা আমরা একটু, হ্যাঁ সিগনেচার দেন, আর এটা একটু সেভ করে নেই। আমি একটু